আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 ও 27 ব্যাচ আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের কেমিস্ট্রি ফ্রি ওয়ার্কশপ ক্লাসে। সো আজকে কিন্তু তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ক্লাস নিয়ে তোমাদের নাইম স্যার তোমাদের মাঝে উপস্থিত আছে। সো আমি একটু শুরুতেই জাস্ট একটু তোমাদের সাথে কথা বলে আমি চলে যাব। আর আজকে তোমরা রসায়নের খুব সুন্দর একটা ক্লাস উপভোগ করবে ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুত চলে আসো, যারা অলরেডি চলে আসছো তারা একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি একটু চেক করে নিচ্ছি, সবাই দ্রুত চলে আসো এবং যারা অলরেডি চলে আসছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দেন। আমাদের এই ফ্রি ক্লাসগুলো কতটা ইফেক্টিভ অলরেডি তোমরা কিন্তু আমার ফিজিক্স ওয়ার্কশপের ক্লাসগুলো করেছো, তাই না? দুইটা ক্লাস অলরেডি হয়েছে, দুইটা ক্লাস পূর্ণাঙ্গ শেষ না হলেও হঠাৎ করে সেদিন বিদ্যুৎ চলে গিয়েছিল, একটার অর্ধেক করছি আমরা। সো মোটামুটি কিন্তু আমরা এই শর্ট সময়ের মধ্যে তোমরা তোমাদের পড়াশোনাগুলো কীভাবে গুছাই নিবা একদম এ টু জেড আমরা বিস্তারিত কথাবার্তা বলতেছি এই ক্লাসগুলোতে। সো তোমার জন্য এই ক্লাসগুলো একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে তোমার এইচএসসি লাইফের জিপিএ 5 নিশ্চিত করতে। ওকে, সো সবাই একটু দ্রুত চলে আসো। যারা অলরেডি চলে আসছো তারা একটু ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। এবং যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করেন, তাহলে সবাই মিলে আজকের সুন্দর ক্লাসটা উপভোগ করতে পারবো আমরা। ওকে, আচ্ছা। সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি আমাদের সব গ্রুপগুলোতে একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, এই তো সবাই চলে আসতেছো, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো, পড়াশোনা কেমন চলতেছে এবং আমাদের এই ওয়ার্কশপের ক্লাসগুলো তোমরা কেমন এনজয় করতেছো? সো সর্বপ্রথম আমাদের মহসিন স্যার ইংরেজির ওয়ার্কশপ, রিটেনের ওয়ার্কশপ নিছে, তারপরেই আমাদের হচ্ছে ফিজিক্সের ওয়ার্কশপ আমরা শুরু করে দিয়েছি। সো ওভারঅল তোমরা কীরকম উপকৃত হচ্ছ বা আমাদের কাছে আর কি কি এক্সপেক্ট করতেছো তোমরা আমাদেরকে বলতে পারো, তাহলে আলটিমেটলি আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। ওকে, সো হ্যাঁ, শেয়ার করে দাও। এই তো শেয়ার ডান, অলরেডি শেয়ার ডান। এই তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট আছে, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে নাই, আমি একটু ধরো দেখো। আমরা এই ক্লাসটা শেয়ার করলে তোমাদের জন্য একটা গিফট আছে, এটা একটু শেয়ার করে দিই। এটা তোমরা জানোই অলরেডি, হয়ে গেল। এই তো আমাদের নাইম স্যারের হচ্ছে, এই দেখো। সো যারা আজকের ক্লাসটা শেয়ার করবা, আচ্ছা তুমি রাখো, আচ্ছা দাও দেখি একটু। যারা আজকের ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু এই যে বইটা গিফট পেতে পারো আমাদের নাইম স্যারের হচ্ছে এডমিশনের জন্য, যে আমাদের হচ্ছে লেকচার বুকটা আছে আই এডুকেশন থেকে। সো এই বইটা কিন্তু তোমরা হচ্ছে শেয়ার করলে সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো, তোমার বাসায় কুরিয়ার করে দেওয়া হবে। আমাদের যে ওয়ার্কশপের ক্লাসগুলো চলতেছে, এই ওয়ার্কশপের ক্লাসগুলো যারা রেগুলার করবে, রেগুলার হচ্ছে তোমাদের রেগুলার করবে এবং সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে জানাই দিবে, তাদেরকে আমরা কিন্তু আমাদের এই যে এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতেই বাসায় ডেলিভার করে দিব। ওকে, সো তোমরা এই বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো আজকের ক্লাসটা করে। সো সবাই একটু শেয়ার করে দাও, আমি বেশি সময় নষ্ট করবো না কারণ তোমাদের সময় অনেক গুরুত্বপূর্ণ, আমরা খুব দ্রুতই ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা। সো যারা শেয়ার করো নি দ্রুত শেয়ার করে দাও। ওকে, আচ্ছা। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা দাঁড়াও দেখি। এই সাউন্ড তো ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। যার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, বুঝছো, যার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে সে ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসটা করো। ওকে, ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে জয়েন করো, ঠিক হয়ে যাবে। আমরা এখানে চেক করলাম সব কিছু ঠিকঠাক। ওকে, সো আরেকটা কথা, আমি জাস্ট এই কথাটা বলেই ক্লাস থেকে চলে যাব, তারপরে তোমাদের নাইম ভাইয়া খুব দুর্দান্ত একটা ক্লাস নিবে ইনশাল্লাহ। সো তোমরা যারা আই এডুকেশন থেকে ক্লাস করতেছো, আমি আবারও বলতেছি, তোমরা যারা আই এডুকেশন থেকে ক্লাস করতেছো প্লিজ দয়া করে তোমরা আই এডুকেশন সায়েন্স পেজে ক্লাস করবা। ওকে, আমাদের নাইম স্যার এবং আমি সবসময় আমরা কমেন্ট দেখবো কোথায়? আমাদের সায়েন্স পেজে, আই এডুকেশন সায়েন্স পেজে সবাই ক্লাসটা করবে, আই এডুকেশন সায়েন্স পেজ থেকে ক্লাস করবে, কারণ সেখানে কমেন্ট করলে আমরা দেখতে পারবো। আই এডুকেশন থেকে যারা ক্লাস করতেছো তারা প্লিজ দয়া করে একটু আই এডুকেশন সায়েন্সে এসে ক্লাস করো। ওকে, সো আমি আর বেশি সময় নষ্ট করতেছি না তোমাদের, আজকে ইনশাআল্লাহ খুব দুর্দান্ত একটা ক্লাস নেবেন আমাদের নাইম স্যার। সো তোমরা ক্লাসটা এনজয় করো এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে বারবার প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, ভাইয়া বিরক্ত হবে না, ভাইয়া সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বুঝাই দেবে ইনশাআল্লাহ। ওকে, যেহেতু ভাইয়ার সাথে আজকে প্রথম ক্লাস, তোমরা খুব সুন্দর মতো লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাস করবা, দেখবা ভাইয়া খুব সুন্দরভাবে তোমার যত কনফিউশন আছে সব কিছু ক্লিয়ার আউট করবে ইনশাআল্লাহ। ওকে, সো ধন্যবাদ। আশা করি সাউন্ড নিয়ে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে সাউন্ড মোটামুটি সব ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা হচ্ছে আজকের ক্লাসটা গুণগত রসায়ন চ্যাপ্টারের উপর করব। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমরা কলেজ থেকে পড়তে পড়তে একদম অবস্থা খারাপ করে ফেলো, চ্যাপ্টারের অবস্থা খারাপ করে ফেলো, সবাই এই চ্যাপ্টারটা পড়াশোনা করো, তাই না? কিন্তু ঝামেলা কি হয়, তারপরেও আমরা কি করি, তারপরেও হচ্ছে আমরা ভুল করি, সফলতার সাথে এই চ্যাপ্টারের কোশ্চেনের আনসার আমরা ভুল করি, তাই না?
আজকে আমরা এই চ্যাপ্টারটার যে টপিকগুলো আমার এইচএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি এডমিশনে কোশ্চেন হয়, ওই টপিকগুলো আমরা ভালো করে ক্লিয়ার করার ট্রাই করবো, যেন আমাদের এইচএসসির পাশাপাশি এডমিশনেরও খানিকটা পড়া হয়ে যায়। ভাইয়ারা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা কাইন্ডলি, কেমন? ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবা। শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সকলের সালামের জবাব নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তো তোমরা কেমন আছো এটা জানাইতে পারো, কেমন? আচ্ছা, তোমরা হচ্ছে শেয়ারটা দিয়ে একবার ডান লিখবা, সব কিছু ক্লিয়ার। চলো আমরা ক্লাসে চলে যাই। খুবই মজার একটা কোশ্চেন দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। খুবই মজার একটা কোশ্চেন দিয়ে। কোশ্চেনটা কি দেখো, কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? ঢাকা বোর্ডে আসছিল 23-এ। এখন এই মূল কণিকা, কোনো একটা টপিক আমরা কিভাবে পড়বো? ধরো তুমি যদি কোশ্চেন ব্যাংক থেকে এরকম 100 প্রশ্ন সলভ করো, যে পরিমাণ ইফেক্টিভ হবে তোমার জন্য, তার থেকে ভালো তুমি 10টা প্রশ্ন সলভ করো কিভাবে ওই টপিকটা সহ। এই প্রশ্নটা যে আসবে কোনো গ্যারান্টি আছে না, কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন শিওর আসবে। সো সো এই ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার হবে ভাইয়া, এই টপিকটা থেকে প্রশ্ন শিওর আসবে। হুবহু প্রশ্ন না আসলেও কনসেপ্টটা থেকে আসবে। সো আমরা একটা প্রশ্ন শিখবো না, পাশাপাশি এই প্রশ্নের যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দেওয়া ট্রাই করব। বুঝাইতে পারলাম? তো সকলে ক্লাসটা যদি শেয়ার দাও, তাহলে হচ্ছে মোটিভেশন অনেক বেশি বেড়ে যাবে, ক্লাস আরও 100-তে 100 হবে। ক্লিয়ার? চলো আমরা এই প্রথম প্রশ্নের আনসার করি। তোমরা সবাই প্রশ্নের আনসার করবা, কিন্তু এই প্রশ্নটা পারলেই কি শেষ না, এটা থেকে কি কি টাইপের প্রশ্ন হয় সব আমি দেখাই দিব। চলো আমরা প্রথমে পড়াশোনাটা করে তারপরে কোশ্চেনে আসি, কেমন? চলো, পড়াশোনাটা কি? আমাদের মূল কণিকা, এখান থেকে প্রশ্ন আসবে একটা। মূল কণিকা কয় ধরনের ভাইয়া? সবাই জানো মূল কণিকা হচ্ছে আমার 3 ধরনের। কি কি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী, আরেকটা কি ভাইয়া? কম্পোজিট মূল কণিকা। ক্লিয়ার? স্থায়ী, অস্থায়ী আর হচ্ছে কম্পোজিট মূল কণিকা। তাহলে আমি যদি এই 3টা জিনিস একদম ক্লিয়ার পারি, এই মূল কণিকা থেকে যত ধরনের প্রশ্নই হোক না কেন, আমি কি পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। স্থায়ী, অস্থায়ী আর হচ্ছে আমার কম্পোজিট কণিকা। এখন যারা স্মার্ট তারা কি করবা? যে কোনো 2টা মনে রাখবা, আরেকটাকে ইলিমিনেট করে দিবা, তাই না? এই স্মার্ট, তোমরা এইচএসসিতে স্মার্ট হইতে পারো, এডমিশনে স্মার্ট হওয়া লাগবে, কিন্তু এডমিশনে আমরা যদি আরেকটু স্মার্ট হই তাহলে আমরা আরও বেশি ইজিলি আনসার করতে পারবো। দেখো, স্থায়ী কণিকা কয়টা ভাইয়া? 3টা। স্থায়ী মূল কণিকা 3টা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তো এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? পেন দিয়ে, PEN, পেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, শেষ। তারপরে আসে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা 2টা, আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন, ওকে? আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। তাহলে আমরা যারা এই 2টা মনে রাখতে পারি, স্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা, কারো কি অস্থায়ী কণিকা মনে রাখার দরকার আছে? এই 2টা ছাড়া বাকি যা আছে সব কি অস্থায়ী মূল কণিকা, তাই না? কিন্তু অস্থায়ী মূল কণিকা কয়টা পাওয়া যায় জানো? অস্থায়ী মূল কণিকা পাওয়া যায় প্রায় 200-রও বেশি। 200-রও বেশি অস্থায়ী মূল কণিকা পাওয়া যায়। বুঝতে পারলাম? আমার তো এতগুলো শেখা লাগবে না। যারা একদম মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা, তাদের এটা জানা প্রয়োজন। অন্তত 7-8টা মনে রাখবো, যেগুলো লিখে দিচ্ছি শুধু ওইগুলোই মনে রাখবা। কি কি মনে রাখবা? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্রেভিটন, বোসন, মিউন আর হচ্ছে পাইওন, শেষ। এগুলো মনে রাখবো। তো বলবো ভাইয়া এটা কিভাবে মনে রাখবো এত বড় জিনিস 7-8টা? দেখো, ধরো তুমি একজন আন্টি আছে, তোমার আন্টিটা অনেক পাজি, আন্টিটা নতুন হয়েছে তোমার, হ্যাঁ? কিরকম আন্টি হয়েছে বুঝছো তো? ওই আন্টি, উমুকের আম্মু আন্টি আর কি, বুঝছো? তাহলে কি বললাম? নিউ আন্টি, তার একটা মেয়ে আছে পাজি, যে তোমাকে পাত্তা দেয় না, তাহলে নিউ আন্টির পাজি মেয়ে হইলো নিউ আন্টির পাজি মেয়ে। তাহলে এটুকু শেষ। নিউতে নিউট্রিনো, আন্টিতে অ্যান্টি নিউট্রিনো, পাজিতে পজিট্রন, মেয়েতে মেসন। তাহলে নিউ আন্টির পাজি মেয়ে, যে তোমাকে পাত্তা দেয় না। ক্লিয়ার? তাকে দেখছো কোথায়? গার্ডেনে।
গার্ডেনে বসে কি করে অন্যজনের মন পেল, তাহলে মন পেল। তাহলে নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, যে তোমাকে পাত্তা দেয় নাই। সো পাত্তা পাও নাই, ভালো করে পড়াশোনা করো, তাকে দেখাই দাও ভালো একটা কিছু করে, তাই না? তাহলে দেখো নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এটা দিয়ে আমার অস্থায়ী কণিকাগুলো শেষ। তাহলে আমার এই চারটা যদি পারো, এই কনসেপ্টের যত প্রশ্ন হোক না কেন তুমি পেরে যাবা। তবে আমার একটা কোশ্চেন, এই যে আলফা কণা, এটা কতে আসে? হ্যাঁ, আলফা কণা জিনিসটা কি মনে আছে তোমাদের? আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। আর তোমরা কি কেউ কমেন্ট করতে পারবা এই ডিউটেরন নামটা কোথায় শুনছো? ডিউটেরন কোথায় শুনছো? কি প্রোটিয়াম, হাইড্রোজেনের 3টা আইসোটোপ ছিল না? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই প্যাচ লাগাবা না, ওইটা প্রোটিয়াম ডিউটেরিয়াম, ডিউটেরন ছিল না, বুঝছো? সবাই ঝামেলাটা কি করে, হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে, একটা প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম, এইটাকে ওই ডিউটেরিয়ামের সাথে প্যাচ লাগায়। এটা কিন্তু ডিউটেরিয়াম না, এটা ডিউটেরন, দুইটা একদম ভিন্ন জিনিস, বুঝলা? দুইটা একদম সম্পূর্ণ ভিন্ন জিনিস। ওকে, আশা করি বুঝাইতে পারলাম। চলো এবার কোশ্চেনটা দেখি। নিচের কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? মানে অস্থায়ী। স্থায়িত্ব সবচেয়ে কম মানে কি? অস্থায়ী। কে কে হবে? ইলেকট্রন তো আমি জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্যান, এই 3টা আছে কি? এটা আছে, তাহলে এটা হবে না উত্তর। ইলেকট্রন নাই, প্রোটন আছে, এটাও হবে না উত্তর। নিউট্রন, এটাও হবে না উত্তর। এই যে ম্যাসন, এটা কি অস্থায়ী মূল কণিকা? উত্তর হবে ঘ। যারা যারা হচ্ছে ঘ আনসার করছো, যারা যারা ঘ আনসার করছে, এই যে হচ্ছে ম্যাসন, কো এই যে ম্যাসন, দেখছো? নিউ আন্টির পাজি মেয়ে, ওই মেয়েটাই হচ্ছে উত্তর ছিল। সবাই কি বুঝতে পেরেছো? আশা করি বুঝছো, আশা করি একদম ক্লিয়ার। যারা যারা ক্লাসটা শেয়ার দেও নাই ভাইয়া, একদম শেয়ার দিয়ে দিবা, কেমন? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসো। 1 ফ্যারাডে মানে কত? খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। সবাই ঝটপট আনসার করো। 1 ফ্যারাড মানে কি? তোমরা কি জানো 1 ফ্যারাড মানে কি? আমি একদম ডিটেলস বুঝাই দিচ্ছি। 1 ফ্যারাড মানে হচ্ছে, দেখো, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রনের চার্জ, ক্লিয়ার? 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন ইলেকট্রনের চার্জ কত বলো তো? 1 মোল ইন্টু ইলেকট্রনের চার্জ কত? 1.67 ইন্টু 10⁻⁻⁹, তাই না? আর 1 মোল সমান কত টি? 6.02 ইন্টু 10⁻23, 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹, এটা হচ্ছে 1 ফ্যারাড ইকুয়াল। এটা অ্যাপ্রক্সিমেট আসবে কত? 96,500, 96,500 কুলম, ক্লিয়ার? 96,500 কুলম। তাহলে অপশনে যে কোনো একটা থাকতে পারে, অপশনে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। দেখো অপশনে কোনটা আছে, তাহলে এটা তো হবে না, এটা তো একটা ইলেকট্রনের চার্জ, এটা একটা ইলেকট্রনের চার্জ, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এই দেখো 9.6, এটা কি 96,500, এই যে 9.6 ইন্টু 10⁻⁴ কুলম। বুঝাইতে পেরেছি? উত্তর ডি, উত্তর হবে ডি। সবাইকে আনসার করতে পেরেছো? ডি। একজন আছে এ আনসার করছে, ওই বেকুব 1 ফ্যারাড জানতে চাইছি। 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। দেখছো কনসেপ্ট যে ভুল, সব পড়াশোনা শেষ, পরীক্ষা দিবা সামনে, এই কনসেপ্ট যদি ভুল করো তাহলে কি মাথা থাকবে? মাথা তো একদম কেটে রাস্তায় ফেলে দেওয়া উচিত। 1 ফ্যারাড মানে কি? ইলেকট্রোকেমিস্ট্রি পড়া নাই, তড়িৎ রসায়ন। 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল মানে কত? 6.02 ইন্টু 10⁻23 টি ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻⁹, এটাকে মাল্টিপ্লিকেশন করলে যা আসে তা। বুঝাইতে পারলাম? ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কোন সেটটি পরস্পরের আইসোটোন নির্দেশ করে? দেখো এই একটা টপিক, আইসোটোনের প্রশ্ন আসছে। আমরা কি শিখবো? আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসো নিউট্রন। যারা যারা এ আনসার করছো তারা বড় একটা গাধা, নিজের কানে নিজে ধরে বলো আমি একটা গাধা। যারা যারা এ আনসার করছো, এই যে এই কোশ্চেনের যে 1 ফ্যারাড নাকি 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, এটা একটা ইলেকট্রনের চার্জ। যারা এটা এখনো আনসার করছো, ভাই বুঝতেছ অবস্থা কই আছে? নিজের কানে নিজে একটা ডলা দিয়া নিজেকে নিজে গাধা বলো। 1 ফ্যারাড মানে 1 মোল ইলেকট্রনের চার্জ, এটা মাথায় রাখা লাগবে, কেমন? আচ্ছা এইবার আসি, আমরা 3টা কথা মনে রাখবো। আচ্ছা আইসো শব্দের অর্থ কি জানো? আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ হচ্ছে একই, সেম। আইসো শব্দের অর্থ কি? সেম বা একই, কেমন? এখানে টোন দন্তন্য আছে মানে নিউট্রন,
তাহলে দেখো আমরা তিনটা জিনিস মনে রাখবো, আইসোটোন, আইসোটোন, আইসোবার, টোপ, আইসোটোপ। দেখছো, এখন দেখো দন্তান্ন আছে না এখানে, দন্তান্ন দিয়ে মনে রাখবো নিউট্রন। এখানে কি সেম, আইসো মানে সেম, কি সেম থাকবে, নিউট্রন সেম, নিউট্রন সেম। ক্লিয়ার হয়ে গেল। বার, ভারতে মনে রাখবো ভর, তাহলে ভর সেম, ভর সেম। পতে মনে রাখবো প্রোটন, এখানে কি সেম, প্রোটন সেম, প্রোটন সেম। শেষ। এই কথা মনে রাখতে পারলে সব শেষ, এই কথা মনে রাখতে পারলে সব শেষ। জানতে চাইছে কি, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা কার সমান। এখন নিউট্রন সংখ্যা মানে কি ভাইয়া, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাই না? তাহলে দেখো এখানে ডিফারেন্স কত, ভর সংখ্যা 30 আর প্রোটন সংখ্যা 14, তাহলে 14 আর 30-এর মধ্যে ডিফারেন্স কত, 16। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত আসে ভাইয়া, এটা নিউট্রন সংখ্যা 16, এটার কত 32 আর 16, 16 32। দেখছো মিলে গেছে। তার উত্তর কি, প্রথমটাই তো উত্তর পেয়ে গেছি, নিউট্রন সংখ্যা সমান আইসোটোন। দেখো বাকি একটারও মিলবে না, এটা দেখো, এটা ডিফারেন্স 1, এটা ডিফারেন্স 2, এটা ডিফারেন্স 7, এটা ডিফারেন্স 8, মিলতেছে না। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, উত্তর হবে ক, উত্তর হবে ক। সবাই কি সঠিক উত্তর করতে পারছো? হ্যাঁ, যারা যারা 3 এর এ আনসার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইসব প্রশ্ন কিন্তু ভুল করা যাবে না, ওই ভুল আনসার দিয়া ভুল প্রশ্ন করে কান্দাকাটি করলে লাভ হবে না। বুঝাইতে পেরেছি? এবার সামনে আসো। দেখো এই প্রশ্নটা তোমাদের পারা উচিত, এরা পরস্পরের কি, এরা পরস্পরের কি, এই প্যাটার্নের মধ্যে দেখো তো, তার ভর সংখ্যা 30 31 32, তার ভর সংখ্যা সেম না, তাহলে 100% এটা আইসো বার হবে না, এটা বাদ। পরে দেখো তাহলে আইসো বার কই, এটা বাদ, এটা প্রথমেই বাদ, এটা আমার প্রথমেই বাদ, আইসো বার হবে না, ভর সংখ্যা সেম না। দেখো প্রোটন সংখ্যাও সেম না, তাহলে আইসোটোপও হবে না, তাহলে আইসোটোপ টোন টোন এটা প হবে, হ্যাঁ প, এটা হবে না। নিউক্লিয়ন তো হবেই না। আইসোটোন দেখো তো সবগুলার কি ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা সেম, 16, এটার কত 16, এটার কত 16, সবগুলা নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হলে সকলে একে অপরের কি আইসোটোন, দন্তান্নতে নিউট্রন। এটাও কি এ উত্তর, এটার উত্তরও কি এ, 4-এর উত্তরও কি ভাইয়ারা এ। বুঝতে পেরেছো? উপস্থিতি কমে গেছে কেন, তোমরা কি ক্লাস শেয়ার দাও নাই? কয়জন শেয়ার দিছি তারা দেখি, পোলাপানগুলা। আচ্ছা এটার হচ্ছে এ, ক্লিয়ার, ওকে। এবার আসো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা থায়োসালফেট আয়নে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভুল করার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, থায়োসালফেট আয়নের সর্বোচ্চ যোজন ইলেকট্রন। দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, প্রথমে প্রশ্নের মধ্যে এটা দেয়া থাকতে পারে নাও থাকতে পারে, থায়োসালফেট আয়ন দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে, এখানে কোশ্চেনে দেয়া আছে। সর্বমোট যোজন ইলেকট্রন কি জানতে চাইছে, যোজন ইলেকট্রন। এখন ভাইয়া যোজন ইলেকট্রন জিনিসটা কি, যোজন ইলেকট্রনের আরেকটা নাম কি, ভ্যালেন্স শেল ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে কি বলা হয়, যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। তাহলে এখানে কে কে আছে, অক্সিজেন আর সালফার। তাহলে সালফার, প্রথম অক্সিজেন সালফার ইলেকট্রন বিন্যাস করো, 16, 1s2, 2s2, 2sp6, 3s2, 3sp কত হলো 10, 12, এই হচ্ছে 16। তাইলে এটা সর্বশেষ শক্তি স্তর 3, 3 এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 6টা। তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কয়টি, 6টি। একইভাবে অক্সিজেনের কয়টা, টোটাল 8টা, প্রথম শেলে 2টা, আউটার শেলে কয়টা, 6টা, টোটাল 8। তাহলে অক্সিজেনেরও ভ্যালেন্স ইলেকট্রন কত, অক্সিজেনেরও ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টি। এটা আমি বুঝে গেলাম, ক্লিয়ার। তাহলে আমার যৌগটা কি দেখো, S2O3 2 মাইনাস, তাই তো। তাহলে এখানে সালফারের 6 × 2 প্লাস 6 × 3, যেহেতু মাইনাস মানে ইলেকট্রন গ্রহণ করছে, +2। বুঝাইতে পেরেছি না পারি নাই? তাহলে 6 × 2 = 12 প্লাস 3 × 6 = 18 প্লাস 2 কত হইল, 32। তাহলে থায়োসালফেট আয়নে ভ্যালেন্স ইলেকট্রন কত, 32, ভ্যালেন্স ইলেকট্রন কত, 32। বুঝাইতে পারলাম? এটা যদি শুধু ইলেকট্রন জানতে চাইতো,
এটা কি যুজ্যতা ইলেকট্রন, এটা হচ্ছে যুজ্যতা ইলেকট্রন, যুজ্যতা ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার? যুজ্যতা ইলেকট্রন সংখ্যা। তোমাকে যদি মোট ইলেকট্রন জানতে চাইতো, যুজ্যতা না জেনে টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন জানতে চাইতো, তখন কি করতে বলো তো? সালফারের কয়টা? 16টা, আছে কয়টা? 2টা, 32 প্লাস অক্সিজেনের কয়টা? 8টা, আছে 3টা, 3 8 24 যোগ 2। ক্লিয়ার? তাহলে কত হইতো বলো তো? 2 6 আর 2 8, 2 আর 3 5, 58। এটা কি মোট ইলেকট্রন? এটা কি মোট ইলেকট্রন? অবশ্যই অবশ্যই মোট ইলেকট্রন থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন কম হবে, মোট ইলেকট্রন থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন কম হবে। বুঝতে পেরেছো বাচ্চারা? এটা কি বুঝছো? হ্যাঁ 32। যারা যারা সঠিক আনসার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা পারো নাই তারা একটা গাধা। এই প্রশ্ন না পারলে 2 দিন পরে এইচএসসি পরীক্ষা ভাই মাথা বাইরাইয়া ফাটাই ফেলা উচিত। আচ্ছা পরে আসো। PH4+ ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে অ্যামোনিয়ামও হইতে পারতো, হ্যাঁ যে কোনো একটা আসবে, দেখো মনে রেখো কথা। তখন বলবা ভাইয়া কিছু বলছিল শুনি নাই। আচ্ছা দেখো, হ্যাঁ PH4, এটার মধ্যে টোটাল কি জানতে চাইছে? ইলেকট্রন জানতে চাইছে। এখন দেখো ফসফরাসের ইলেকট্রন কত? 15। ফসফরাসের ইলেকট্রন কয়টা ভাইয়া? 15টা। ওকে, প্লাস হাইড্রোজেন কয়টা আছে? 4টা। প্লাস প্লাস মানে কি? পজিটিভ কখন হয়? যখন একটা ইলেকট্রন সে ডোনেট করে ফেলে, তাই না? সে একটা ইলেকট্রন মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারি নাই? তাহলে 15 আর 4 19, 19 মাইনাস 1 18, 18টি। 18টি। বুঝছো? উত্তর কি হবে? 18। এইসব প্রশ্ন এইচএসসিতে আসলে যদি না পারেন তখন তো দাঁত খুলে ফেলে দেওয়া উচিত। আর একইভাবে প্রশ্নটা অ্যামোনিয়া যদি হইতো তখন কি হইতো? অ্যামোনিয়াম আয়ন তখন কি হইতো? অ্যামোনিয়া নাইট্রোজেনের 7টা, হাইড্রোজেন 4টা মাইনাস 1টা, 7 4 11, 1 চলে গেছে 10। বুঝছো? এটা এভাবে বলা যায়। বা প্রোটনের তো ইলেকট্রন থাকে না, ওইটা আর কি। বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো এই প্যাটার্নের ইলেকট্রন সম্পর্কিত কথাবার্তা যদি প্রশ্নের মধ্যে আসে, পারা লাগবে কিন্তু। বুঝেন নাই? সিকিউ সলভ নিলে বেশ। কি লিখছে এই বেকুব? সিকিউ ক্লাসটি শেয়ার করে দাও। সিকিউ লাভ নিতে বলেন স্যার রে। সিকিউ লাভ সিকিউ নিতে বলছো? সিকিউ নিলে তো আচ্ছা সিকিউ নিব, প্যারা নাই, আগে এমসিকিউগুলো সলভ করো। সিকিউ, আচ্ছা সিকিউ, আচ্ছা পয়েন্টেড, মনে রাখলাম। নেক্সট ক্লাসে সিকিউ হইতে পারে। আচ্ছা এটা দেখো, হ্যাঁ কি বলছে? এক আণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের 3টি আইসোটোপ দেয়া আছে। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম দেয়া আছে। কেমন? কোন আইসোটোপটির বহিস্থ শেলে একটি ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। দেখো তো এটার মধ্যে ইলেকট্রন আছে কয়টা? যার পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা কত? একটাই। ক্লিয়ার? ওকে। এখানে ইলেকট্রন কয়টা? একটাই। ডিফারেন্স কিসের? ডিফারেন্স কিসের? নিউট্রনের, তাই না? ডিফারেন্স কিসের এখানে বলো তো? নিউট্রনের। 2 আর 1, তাহলে কত হচ্ছে ভাইয়া ডিফারেন্স? 2 - 1 মানে 1। একটা কি? নিউট্রন। কিন্তু ইলেকট্রন কয়টা ভাই? এটারও ইলেকট্রন একটাই, এটারও ইলেকট্রন একটাই। তাহলে উত্তর হবে কি? অল দি 3। অল দি 3, সবারই ইলেকট্রন একটা। কিন্তু পার্থক্য কিসে বলো তো? পার্থক্য হচ্ছে তোমার নিউট্রন সংখ্যাতে। কিলে সরি লাইক লিখতে যে লাভ লিখে ফেলছি। আল্লাহ কি করলা এটা ভাই! এগুলা যদি লিখো তাইলে তো ভাইয়া, আচ্ছা ঠিক আছে যাই, লিখছো হয়েছে। আচ্ছা নিব ভাই, সিকিউ নিব, এটা কি বুঝছো? আচ্ছা পরের প্রশ্নে আসো। এই প্রশ্নটা দেখি যারা পারবা ভাইয়ের পক্ষ থেকে একটা স্পেশাল ধন্যবাদ দিব। হ্যাঁ অন্য কিছু দিব না, ধন্যবাদ দিব। এটা পারো কিনা দেখো তো ভাই। অ্যামোনিয়াম আয়নের কি জানতে চাইছে? ইলেকট্রন না, নিউট্রন। নিউট্রন সংখ্যা বের করতে বলছে। 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 আসো নিউট্রন বের করি।
অ্যামোনিয়াম আয়ন NH4+, তাই তো? নিউট্রন, নাইট্রোজেনের নিউট্রন কত বের করো, 14 - 7 কত, 7 নিউট্রন। হাইড্রোজেনের নিউট্রন কত? এখানে প্রোটন কয়টা আছে? প্রোটন আছে কয়টা ব্রো? হাইড্রোজেনের নিউট্রন কত বলো? আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন কেমনে গঠন হয় এটা কি জানো তোমরা? একটা হচ্ছে এই যে অ্যামোনিয়া NH3, ক্লিয়ার? এটার সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, একটা প্রোটন এসে, কেমন, একটা প্রোটন এসে সন্নিবেশ সংখ্যা গঠন করে। তাহলে দেখো তো এখানে কয়টা নিউট্রন আছে? এখানে তো 7টা নিউট্রন। হাইড্রোজেনের কয়টা নিউট্রন আছে? হাইড্রোজেনের কি কোনো নিউট্রন আছে? একটা গাধা বলতে পারে না হাইড্রোজেনের নিউট্রন নাই। কেন? হাইড্রোজেন কি 1 1 না ভাই? তাহলে নিউট্রন কি 1 - 1 = 0 হয়ে যাবে না? হাইড্রোজেনের তো একটাও কি নাই, নিউট্রন নাই। তাহলে 7 + 0 = 7। তাহলে হাইড্রোজেনের নিউট্রন কয়টা? মাত্র 7টি। অ্যামোনিয়ার নিউট্রন কয়টা? 7টা। বুঝছো? পারছো কি এটা কেউ? তোমরা কি কেউ পেরে দেখাইতে পারছো এটা? আল্লাহ আল্লাহ স্পলানকে চলে গেছে 22 জন। কেন ক্লাস নেব কেমনি? হই গাধারা, ক্লাসে এসো। ভাইয়া এমসিকিউ শেষ করিনি। আচ্ছা ওকে ওকে। বাবার রাজকন্যা, ঠিক আছে ওকে। নাই নাই, হাইড্রোজেনের নিউট্রন নাই। ফেসবুকের নাম দেখলে গা শিহরিত হয়ে যায়। আচ্ছা যাই হোক, বুঝাইতে পারলাম আশা করি। হ্যাঁ, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটা? আচ্ছা, এখানে আমি একটু সিকিউর পার্ট দেখাবো। যাদের সিকিউ নিয়ে অনেক বেশি আগ্রহ, একটু সিকিউ পড়াবো এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা বোর পরমাণু মডেলের 2 নাম্বার প্রশ্নের কি পড়ছিলাম? কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। সেটা কি পড়ছিলাম বলো তো? mvr = nh/2π, এটা পড়ছিলাম তাই না? এখন বলছে তৃতীয় কক্ষপথ, n এর মান কত? 3। তৃতীয় কক্ষপথ, n এর মান কত বলছে ভাইয়া? 3। তাহলে 3 বসাই দেই, তাহলে তো হয়ে গেল। তাহলে mvr = 3h/2π। এটা কই আছে দেখো তো? 3h/2π, এই যে দেখো, mvr = 3h/2π। উত্তর হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছেন? আশা করি বুঝছেন। এখন আমার কোশ্চেন, এটা তো পারছি, সিকিউর কি প্রশ্ন এখানে হইতে পারে? হ্যাঁ, সিকিউতে কি প্রশ্ন হইতে পারে? আচ্ছা, এই মডিউলটা nh/2π, এটা তো রাদারফোর্ড দিছে, বলছে, এটা কি ব্যাখ্যা করতে পারছিল? এটা কিন্তু সীমাবদ্ধতা ছিল, মনে আছে কি? কিন্তু এটা ব্যাখ্যা করছে কি ডি ব্রগলি, তাই না? কে ব্যাখ্যা করছিল ভাইয়া? ডি ব্রগলি ব্যাখ্যা করছিল। কিভাবে ব্যাখ্যা করছিল? ডি ব্রগলি সমীকরণ কি পড়ছিল বলো তো? ডি ব্রগলি সমীকরণ কি ছিল? ল্যামডা ইজ ইকুয়াল টু কি পড়ছিলাম? এই একটা কথা বলতে পারে না কেন গাধাগুলা? ভাইয়া আগে সি, তোমরা আনসার করো। আনসার, এটার আনসার সি কারা কারা পারছো নিজেরা নিজেরা সেটা আগে বলো। কারা কারা এটার আনসার সি পারছো সেটা আগে বলো। ওকে, দেখো কি যেন বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ডি ব্রগলি ইকুয়েশন কি ছিল? h/mv, এটা ছিল তাই না? h/mv এটা ছিল, এটা ডি ব্রগলি দিছিল। এই সমীকরণটা দিছে কে? ডি ব্রগলি। আচ্ছা, আমরা ছোটবেলায় কি পড়ছি বলতো? E = mc², এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ পড়ছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। তারপরে আর কি পড়ছি? E = hc/λ, এটা পড়ছি। এখন এই দুইটা সমীকরণকে যদি আমি কম্বাইন করি, E = E, তার মানে কি mc² hc/λ, তাই তো? hc/λ। এখানে একটা সি কর্তন, তাহলে কি থাকতেছে? mc = h/λ। আর mc মানে কি? ভি। তা ভি সমান সমান কি লিখতে পারি বলো তো? h/mc, অথবা সি কে ভিতে কনভার্ট করি h/mv। এটাই কি ডি ব্রগলি ইকুয়েশন না বলো তো ভাইয়া? এটাই কি ডি ব্রগলি ইকুয়েশনটা না? ডি ব্রগলি ইকুয়েশনটা, তাই তো? এটা তো বুঝছি আমরা, এটা তো বুঝছি।
ভাইয়া কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া কঠিন, কে বলছো? ওই কেমিস্ট্রি সবচেয়ে সহজ, গাধা। বুঝছো, এটা তো ডি ব্রগলি ইকুয়েশন। তাহলে এইটাও আসতে পারে পরীক্ষায় যে ডি ব্রগলির ইকুয়েশনটা প্রতিপাদন করো। বুঝতে পারছো? এটা খতে আসে পরীক্ষায়, খতে আসে যে ডি ব্রগলি ইকুয়েশন প্রতিপাদন কিভাবে আসছে, এইটুকু প্রতিপাদন। ক্লিয়ার? আশা করি বুঝছো। এই রিলেটেড প্রশ্ন একদম পারা লাগবে। এই যে গাধা বলছো কেমিস্ট্রিতে মানে প্লাস পাওয়া কঠিন, তুমি দেখো ভাই, গুণগত রসায়ন সবচেয়ে ছোট একটা অধ্যায়, গুণগত। এই গুণগত থেকে কয়টা সিকিউ আসে? 2টা। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসবে মিনিমাম 2টা, 3টাও আসতে পারে। আর রাসায়নিক পরিবর্তন থেকে আসবে 2টা, তার মধ্যে বাফার পিএইচ একটা। বুঝছো? 1 নাম্বার চ্যাপ্টার থেকে একটা, আর 5 নাম্বার চ্যাপ্টার থেকে একটা। এখন 5 নাম্বার চ্যাপ্টারে কি আসে সবাই জানে, ওই ছোটবেলার ভিনেগার কেমনে খাবার সংরক্ষণ করে। তুমি এখান থেকে 2টা, এখান থেকে ধরো 2টা, 4টা হয়ে গেল, তোমার 5টা দেওয়া লাগবে। ধরো এখান থেকে একটা দিলা, এখান থেকে একটা, এখান থেকে একটা, কয়টা? 4টা। এখানে কয়টা গেল? এখানে 3টা গেল। আর এখান থেকে একটা 4টা, 4টা তো একদম এনশিওর। আর যে কোনো একটা থেকে তুমি আরেকটা দিবা, 5টা। যদি 1 নাম্বার চ্যাপ্টার টাচও না করো, বুঝো নাই, 5টা সিকিউ একদম 100% কমন ফেলানো যায়, বোঝা যায়। গুণগত রসায়নের কি আছে টপিক? বর্ণালী, দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, শেষ। কোয়ান্টাম নাম্বার, 4টা টপিক পড়লে তোমার শেষ। কি যে বলো এগুলা। আচ্ছা, এবার আসো, কোন শক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের সূত্র কোনটি? দেখি এটা কয়জন আনসার করতে পারে। হ্যাঁ, বাবার রাজকন্যারা আনসার করেন। এই সরি, ভাইয়ারও আনসার করবেন, শুধু মেয়েরে আনসার করবেন না, ছেলেরা আনসার করবেন। একটু কষ্ট করে এটা আনসার করেন, এটা ভুল করে পোলাপান। হ্যাঁ, আমি দেখো লিখে দিচ্ছি। শক্তি স্তরের, শক্তি শক্তি স্তরের ইলেকট্রন বের করার ফর্মুলা, ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার, সংখ্যক ইলেকট্রন। উপশক্তি স্তরের ইলেকট্রন, হ্যাঁ, উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 12 প্লাস 1, এটা হচ্ছে ইলেকট্রন। এগুলো কি ইলেকট্রন সংখ্যার, এগুলো কি ইলেকট্রন। কিন্তু একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, তাহলে অরবিটাল বের করার ফর্মুলা কি হবে? শুধু n স্কয়ার। বুঝাইতে পারি নাই? n স্কয়ার। ঘ আনসার করতে পারেন নাই কেউ? আল্লাহ, এই এই সহজ প্রশ্ন আনসার করেন নাই? এই গাধাগুলা, এই প্রশ্ন কেমন আনসার করে না? এটা কেমন আনসার করতে পারেন নাই? আনসার করা উচিত ছিল তো, পারেন নাই কেন? হই গাধা, সব বেকুব। এই দাঁড়াও, এই যে প্রশ্ন ঢাবিতে 2বার আসছে, ঢাকা ভার্সিটিতে 2বার আসছে, রিটেনে আসছে একবার, এমসিকিউতে আসছে একবার, আর বোর্ডে তো কয়েকবারই আসছে। দেখি এটা পারো কিনা তোমরা। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, এ ভুল আসছে, ভুল আসছে রে। এক্স ওয়াই, এক্স ওয়াই 2বার আসছে, এটা হবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড। হ্যাঁ, জেড এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। ওকে, এই অরবিটালগুলো অক্ষ বরাবর বিন্যস্ত, 2টা অক্ষের মাঝখানে বিন্যস্ত, 2টি লুব আছে, কোনোটাই নেই। এটার উত্তর যদি কেউ পারো, তাদেরকে 20 টাকা রিচার্জ দিব। রিচার্জ, হ্যাঁ রিচার্জ দিতে, বিকাশে 20 টাকা দেবো, যা কেউ যদি পারি সেটা। কনফিউজড ভাইয়া, এটা কিভাবে কনফিউজড হও? তোমরা কি স্ট্রাকচার আঁকা জানো? ডি অরবিটালের স্ট্রাকচার আঁকা ঢাবির রিটেনে আসছিল, ডি অরবিটালের স্ট্রাকচার আঁকো। ঢাবির এমসিকিউ, লাস্ট ইয়ারের এমসিকিউতে আসছে কোনটি সরাসরি অক্ষ বরাবর? ডি অরবিটাল। খুবই ইম্পর্টেন্ট টপিক ডি অরবিটাল। বুঝাইতে পারছি? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিতে হবে, একদম ইজি। একটু মনোযোগ দাও বাচ্চারা, দেখবা যে বুঝে যাবা। হ্যাঁ, ক্লাসটা শেয়ার দিছিস তো? মনোযোগ দে আর ক্লাসটা একবার শেয়ার দিও, কেমন? তাহলেই তো খুশি হয়ে যাই, আর কিছু দরকার নেই তো তোদের কাছ থেকে। ক্লাসটা শেয়ার দিস, কেমন? 5টা অরবিটাল দিয়ে, কয়টা অরবিটাল বাচ্চারা? 5টা। 2টা, 3টা, 4টা। আজকের পর যেন আর ভুল না হয়, কেমন? আজকের পর যেন আর ভুল না হয়। তাহলে কি ডি এক্স ওয়াই,
dyz dzx dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এই কথাটা যারা বলছিস এতদিন যে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দাঁত খুইলা ফালাই দেওয়া উচিত। এটা হচ্ছে এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার, মানে এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার পর্যন্ত, কেমন? আর এটা হচ্ছে ডি জেড স্কয়ার, ডি জেড স্কয়ার, কেমন? এটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার না, এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার, একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ পর্যন্ত, কেমন? আচ্ছা, অরবিটালগুলো কীরকম হবে দেখো। ডি অরবিটাল কি ডাবল ডাম্বেল, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, তাহলে প্রথম ডাম্বেল কোন দিক দিয়ে যাবে? এক্স ওয়াই, দেখো এটা মনে মনে মাঝে এক্স ওয়াই এর মাঝে কেটে দিব, তাহলে প্রথম ডাম্বেলটা যাবে, এ পরীক্ষা কিন্তু আবার কাটবা না মনে মনে, কেমন? আমি বোঝানোর জন্য কাটছি। তাহলে প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে, প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াই এর মাঝে দিয়ে। এখন কেউ কি বলতে পারো ভাই জেড এক্সিস দিয়ে গেছে? না ভাই, জেড এক্সিসটা কি খাড়া উপরের দিকে, তো 2D তে আঁকার কারণে এদিকে বোঝা যাচ্ছে, কেমন? এই একটা ডাম্বেল গেল, পরের ডাম্বেল কোন দিক দিয়ে যাবে? যে ডাম্বেল আঁকাইছো ওই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেন এই ডাম্বেলটার সাথে কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তো এটা হচ্ছে ডি এক্স ওয়াই। যদি এটা না বুঝো এটা বুঝো, দেখো ডি ওয়াই জেড, মনে মনে ওয়াই জেড এর মাঝে কাটো, তাহলে প্রথম ডাম্বেল যাবে ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে, ওয়াই এবং জেড এর মাঝে দিয়ে যাবে প্রথম ডাম্বেল, গেল। পরের ডাম্বেল কোন দিক দিয়ে যাবে? এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি করে, এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি করে, ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। পরে আসো ডি জেড এক্স, তাহলে মনে মনে জেড এক্স এর কাটো, তাহলে প্রথম ডাম্বেল যাবে কোন দিক দিয়ে? জেড এবং ওয়াই এর মাঝে দিয়ে, এক্স এর মাঝে দিয়ে, জেড এবং এক্স এর মাঝে দিয়ে যাবে প্রথম ডাম্বেল। পরের ডাম্বেল কোন দিক দিয়ে? এই ডাম্বেলটার সাথে 90 ডিগ্রি করে, ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এখন যদি স্কয়ার চলে আসে, মনে রাখবা ভাইয়ারা, যদি স্কয়ার চলে আসে ডাম্বেলটা যাবে সরাসরি এক্সিস বরাবর, তাহলে এক্স স্কয়ার এই এক্স অক্ষ বরাবর, ওয়াই স্কয়ার সরাসরি ওয়াই অক্ষ বরাবর, ক্লিয়ার? আর ডি জেড স্কয়ার যদি স্কয়ার আছে সরাসরি অক্ষ বরাবর, জেড অক্ষ দিয়ে যাবে, আর তো কিছু নাই, বাকি পার্টটা মিলে একটা মেঘের বলয় তৈরি করে। এখন আমার প্রশ্ন হচ্ছে সরাসরি অক্ষ বরাবর অরবিটাল কোন দুইটা ভাইয়া? সরাসরি অক্ষ বরাবর অরবিটাল হচ্ছে আমার এই দুইটা, ডি এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার আর হচ্ছে ডি জেড স্কয়ার, তাই তো? জেড স্কয়ার, এই দুইটা হচ্ছে আমার সরাসরি অক্ষ বরাবর অরবিটাল, এই দুইটা হচ্ছে ভাই আমার সরাসরি অক্ষ বরাবর অরবিটাল। বুঝাইতে পারছি কি? আর বাকিগুলা কি? অক্ষের মধ্যবর্তী অংশে, অক্ষের মধ্যবর্তী অংশে। তাহলে উত্তর কি হবে? এইগুলা কোথায় দিয়ে যাবে? দুই অক্ষের মাঝ, এই কি হলো দুইটা অক্ষের মাঝ বরাবর বিন্যস্ত, অক্ষ বরাবর দুইটা, এক্স স্কয়ার টু ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার, আর এই দুইটা তো হবেই না। আশা করি বুঝছেন। কোনো পাপির দলকে আছেন আনসার করছেন? ইয়া আমারটা হইছে, বাবার আজকে কি আসলে হয়েছে কি? কই লিখছে? আনসার তো করে নাই। একজন লিখছে খ, খ দুই তিন চারজনই খ লিখছে। ওকে, যারা যারা আপনারা খ লিখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয়া গেল। যেহেতু সবাই পারছেন তাহলে আপনারা সবাই অনেক ব্রিলিয়েন্ট, আপনারা কি এই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন না। যদি এক দুইজন পারতেন তাহলে হচ্ছে উত্তর হইতো, পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখতেন, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন পুরস্কার না পাইলেও ইনশাল্লাহ আপনারা এই পড়াশোনার মাধ্যমে ফিউচারে অনেক বড় পুরস্কার পাইতে যাচ্ছেন, কেমন? এইচএসসি ইনশাল্লাহ অনেক ভালো হবে। এবার আসেন পরবর্তী কোশ্চেনে। এটা বুঝছো ভাই, এটা কিন্তু একদম এডমিশনের রিটেন পর্যন্ত কাজে লাগবে, একটু মাথা ঠান্ডা রেখে এটা বুঝো, কেমন? একদম এডমিশনের টেস্টের রিটেনে পর্যন্ত কাজে লাগবে। এইবার আসো কোয়ান্টাম নাম্বার, এবার আসো কোয়ান্টাম নাম্বার। হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার জানো কি কেউ? চলো একটু কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়াশোনা করি আগে, তারপরে এখানে আসি। হ্যাঁ, তোমরা চাইলে আনসার করতে পারো, কেমন? আচ্ছা, যারটা হয়েছে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে বড় পুরস্কার কি ভাই? ধন্যবাদ। এর থেকে বড় পুরস্কার কি হইতে পারে ধন্যবাদ থেকে? চলো আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে একটু পড়াশোনা করি, তারপর কোশ্চেনে আসি। কোয়ান্টাম নাম্বার 4 ধরনের। এক নাম্বার যে কোয়ান্টাম নাম্বার সেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কেমন? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান কি হইতে পারে? এই কি লিখি এগুলা, এনটাও লিখতে পারি না রে, 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এই প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা দিয়ে আর কি কি ডিটারমাইন করা হয়? এই প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে হচ্ছে শক্তি স্তরের আকার। কি বললাম ভাই? শক্তি স্তরের
আকার, এই আকারের ইংরেজি কি কমেন্ট করো, আকারের ইংরেজি কি কমেন্ট করো। আর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। এই হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম নাম্বার নিয়ে কথাবার্তা। এই আকারের ইংরেজিটা বলো, কমেন্ট করো। 2 নম্বরে আসো, সহকারী কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর হচ্ছে আমরা শিখব সহকারী কোয়ান্টাম নাম্বার। এটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এল এর মান কি হইতে পারে? n-1 পর্যন্ত, অবশ্যই 0 কি থাকে? ইনক্লুডেড থাকে। তারপর এটা দিয়ে কি প্রকাশ করা হয়? উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তরের আকৃতি, উপশক্তি স্তরের আকৃতি রিপ্রেজেন্ট করা। এই আকৃতি ইংরেজি বলো, আকৃতি ইংরেজি বলো। আর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, এত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? এবার আসো 3 নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার। এম দ্বারা রিপ্রেজেন্ট করা। এম এর মান কি হয়? +-L, শুধু এল এর উপর ডিপেন্ড করে। এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস, অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস বিন্যাস। ওকে 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 ওকে। আর 4 নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক রিপ্রেজেন্ট করে। +হাফ হইতে পারে, -হাফ হইতে পারে। মানে ক্লকওয়াইজ ঘুরতেছে ইলেকট্রন নাকি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। কেউ একটা গাধা বলতে পারে নাই আকারের ইংরেজি কি? আকার ইংরেজি সাইজ, গাধাগুলা। আর আকৃতি ইংরেজি কি? শেপ, শেপ। এটা বলতে পারে নাই বেকুবগুলা। ওকে, মেডিকেলিয়ান হইতে হইলে যে পরিমাণ পড়াশোনা করা দরকার অবশ্যই ওই পরিমাণ পড়াশোনা করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনি যদি ওই পরিমাণ পড়াশোনা করেন আপনাকে হতাশ করবেন না। ওকে, কলমটা মনে হয় জীবিত, নড়াচড়া করে বেশি। আচ্ছা, এটা আমার কি কোয়ান্টাম নাম্বার গেল কেমন? চলো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ধরো n এর মান তোমাকে বলে দিছে 4, তাহলে l এর মান কি পাবা বলো তো? n-1 পর্যন্ত 0 পাবা, 1 পাবা, 2 পাবা, 3 পাবা, 4 পাবা না। একটা জিনিসকে খেয়াল করছো, n এর মান যত, l এর মান তার থেকে 1 কম পাও কিন্তু ততটা পাও। 4, এখানে মান পাইছো 4টা কিন্তু 1 কম, যেহেতু 0 ইনক্লুডেড। ক্লিয়ার? এটুকু মাথায় রাখবা। হ্যাঁ, এবার আসো m এর মান। m এর মান কি হয়? যখন l এর মান 0, m এর মান কি? m এর মান কিভাবে বের করি? +-L। তাহলে 0 এর প্লাস কি? 0। 1 এর প্লাস মাইনাস কি? -1, 0, +1। 2 এর জন্য কি? -2, -1, 0, +1, +2। 3 এর জন্য কি হবে? -3, -2, -1, 0, 1, 2, 3। ক্লিয়ার? বুঝছো? দেখো তো, যখন 0 তখন l এর মান যখন 0 তখন আমি s অরবিটাল পাই। s এর অরবিটাল কয়টা? একটা। যখন s এর মান l এর মান 1 তখন আমি p অরবিটাল পাই। p এর কয়টা অরবিটাল? দেখো 3টা, 1, 2, 3, px, py, pz। p এর কয়টা অরবিটাল পাই? 3টা পাই, px, py, pz। আর যখন 5টা d অরবিটাল পাই, যখন 7টা f অরবিটাল পাই। আশা করি এটুকু বুঝাইতে পারছি। ছোট্ট একটা চার্ট মনে রাখা লাগবে, তাহলে কোয়ান্টাম নাম্বার রিলেটেড সকল প্রশ্ন আমরা পারবো। এই চার্টটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। দেখো, যখনই l এর মান তুমি 0 পাবা সেটা কি রিপ্রেজেন্ট করে? s অরবিটাল। যখনই 1 পাবা সেটা p অরবিটাল রিপ্রেজেন্ট করে, 2 পাবা সেটা d অরবিটাল রিপ্রেজেন্ট করে, 3 পাবা সেটা f অরবিটাল রিপ্রেজেন্ট করে। বুঝেছো? ওকে, যদি বুঝে থাকো এবার কোশ্চেনে আসো। ক্রোমিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য, এখানে কোশ্চেন বুঝতে হবে সর্বশেষ ইলেকট্রন বলে নাই, সর্ববহিস্থ শক্তি স্তর বলছে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন করো আগে। ক্রোমিয়াম 24, তাহলে আর্গন পর্যন্ত কত গেল ভাইয়া? 18, তাই না? 4s2, 3d কত? 4। এটা হচ্ছে ক্রোমিয়াম, তাই তো? এখন স্ট্যাবিলিটির জন্য কি করে? 4s2 থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়? 3d-তে চলে যায়, 3d 5 হয়ে যায়। এখন সর্বশেষ শক্তি স্তর কোনটা? সর্বশেষ শক্তি স্তর এটা, 4s। তাহলে 4s এর জন্য যদি আমি কোয়ান্টাম নাম্বার বের করি, 4s এর জন্য n এর মান কত ভাই? 4। l এর মান কত বলো তো? যেহেতু s অরবিটাল, l এর মান 0। বুঝাইতে পারলাম? কেমনে বুঝাইলাম? এই যে বাচ্চারা দেখো,
যখন এল এর মান 0 তখন এস অরবিটাল পাই, যখন এল এর মান 0 তখন আমি এস অরবিটাল পাই। যখন এল এর মান 0 এম এর মান কি পাবো, প্লাস মাইনাস এল মানে কি 0, এস এর মান কি পাবো, হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফ, যেহেতু একটা ইলেকট্রন হয় প্লাস পাবো না হয় মাইনাস হাফ পাবো। দেখো তো এটা কোথায় আছে, 400 হাফ, 400 হাফ, এই যে দেখো 400 হাফ, পেয়েছো বাচ্চারা? পারা যাবে এগুলা? পারছো কি তোমরা? যারা যারা এখানে সর্বশেষ শক্তি স্তর যে 4s এটা বুঝো নাই তারা ভুল করবা। হ্যাঁ সাবাস, যারা যারা সঠিক উত্তর করতে পারছো তোমরা তো অনেক ব্রিলিয়েন্ট। এই ভাইয়ারা তোমরা কি বুঝছো, একবার কি ওয়াই লিখতে পারবা যে জি ভাইয়া এই পর্যন্ত যা যা পড়াইছি এই কনসেপ্টগুলো বুঝছো কিনা? দেখো ভাই, প্রশ্ন হুবহু কমন না আসলো যদি কনসেপ্টের মধ্যে আসে, যদি না পারো এটা কি দুঃখ লাগবে না বলো? একটু জানা বাকি তোমরা বুঝছো কিনা এইটুকু। ইএস লেখা লাগবে না, অন্তত ওয়াই লিখো, সবাই একটু ওয়াই লিখো যে জি ভাই বুঝছি, একটু জানাও। হ্যাঁ, তোমরা যে জানাও, ধরো বুঝতেছো, তাইলে কিন্তু পড়াইতে অনেক মোটিভেটেড ফিল হয়। কমেন্ট করতে পারবেন না, কমেন্ট করতে পারবেন না, গাদাগুলা। ওকে চলো আমরা সামনে যাই। হ্যাঁ, দেখি সামনে কি অপেক্ষা করতেছে, এটা তো পারা লাগবে তোমাদের। হ্যাঁ, নিম্নের কোন কোয়ান্টাম নাম্বার সেটটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? কোন একটা পরমাণুর ইলেকট্রনের মানে কোনটা সম্ভব নয়, কোনটা মিথ্যা, এটা জানতে চাইছে। হ্যাঁ, নিচের কোনটি মিথ্যা? দেখো তো আমরা কি পড়ছিলাম মনে আছে, এন এর মান যা, ধরো এন এর মান হচ্ছে 3, এল এর মান কখনই 3 হইতে পারে না, 3 থেকে কম হবে, কত হবে, 0 1 2 পর্যন্ত হবে, 3 কখনই হইতে পারবে না। এল এর মান, তারপর এম এর মান, এম এর মান কার উপর ডিপেন্ডেন্ট, সম্পূর্ণভাবে এল এর উপর ডিপেন্ডেন্ট, প্লাস মাইনাস এল, কখনোই এল ছাড়া এম বের করতে পারবো না। ক্লিয়ার? এবার দেখো, যদি এন এর মান 2 হয়, এল এর মান কি 2 হওয়া সম্ভব? মানে এন আর এল কি কখনোই সম্ভব? এন ইজ ইকুয়াল এল, এটা কি কখনোই সম্ভব না? এটা কখনোই সম্ভব না। দেখো এখানে এন এর মানও 2, এল এর মানও 2, সো এইটুকু দেখে আমি কি বলতে পারতেছি, এই অপশনস আমার হবে না, ভুল। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বোঝা লাগবে। হ্যাঁ, এইটুকু বোঝা লাগবে। পরে আসো, এন এর মান 3, এল এর মান 1 সম্ভব, কিন্তু ভাইয়া দেখো তো এল এর মান যখন 1, এম এর মান কি 2 হওয়া সম্ভব? আমরা কি জানি? আমরা জানি এম আর এল অলওয়েজ সেম হবে, জাস্ট এম এর মানটা প্লাস মাইনাসের হবে, কিন্তু সেম তো হবে। 2 কখনো তো 3 হবে না, -2 হইতে পারে, +2 হইতে পারে, 3 হবে কি না? দেখো এল এর মান 1, এম এর মান কি 2 হওয়া সম্ভব? কখনোই না। কারণ কি, এম এর মানটা ডিপেন্ড করে কার উপর? কেবলমাত্র এল এর উপর। বুঝাইতে পারি নাই? তাহলে আমার এটা উত্তর কি হবে না, এটাও কি উত্তর হবে না? বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। পরে দেখো, এন এর মান যদি 1 হয়, এল এর মান 0 0, হ্যাঁ এটা ঠিক আছে। দেখছো, এন থেকে এল এর মানটা ছোট আর এম এর মানটা এল এর সমান, এটা কিন্তু আমার উত্তর হয়ে গেছে, এটা উত্তর হয়ে গেছে। কিন্তু এটা কেন হবে না? দেখো এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এই ঝামেলা আছে রে, ঝামেলা আছে। উত্তর তো দুইটা, উত্তর তো দুইটা, ঘ তো উত্তর, ঘ তো উত্তর। 2 এর জন্য তো 0 হইতে পারে, এল এর মান তো 0 হইতেই পারে, হবে না তো এরকম কোনো কথা না, হইতেই পারে। তো উত্তর তো দুইটা, উত্তর দুইটা। বুঝছো? উত্তর যে দুইটা, এটা কি বুঝছো? উত্তর যে দুইটা, এটা বুঝছো কি? 13C ডি কেন হবে না বাচ্চারা? ডিও তো হবে। দেখো এন এর মান 2, 2 থেকে তো দেখো এল এর মান যখন 2 হয়, এল এর মান কি 0 হইতে পারে না? এন এর মান 2, এল এর মান তো 0 1 হইতেই পারে, তো 0 তো হবে, তাহলে ডিও তো হবে। এম এর মান তো এল এর মানের সমান আছে, ওইটাও হবে। তাহলে উত্তর হবে সি, গ আর ঘ, সি আর ডি উত্তর হবে। বুঝছো? উত্তর দুইটা। এখানে অপশনসে উত্তর কয়টা আছে বাচ্চারা? দুইটা আছে অপশনসে উত্তর। এই বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, সি আর ডি দুইটাই হচ্ছে উত্তর। জি বুঝেছি। যদি বুঝেন, আপনাদেরকে বলছিলাম একটু ইএস লেখার জন্য, দুইজন ইএস লিখতে পারেন নাই, ওয়াইটাও লিখতে পারেন নাই। মানে এত পড়াশোনাতে যদি মূর্খ হন, কি আর বলবো। আচ্ছা, পটাশিয়ামের
আল্লাহ, এই এই পটাশিয়াম দেখে কার কথা মনে পড়ছে বুঝছো? কিছুদিন আগে একটা রিলস ভিডিও ভাইরাল হলো না, সো কল্ড একাডেমির, যাই হোক নাম না বলি, মানে কি বলছিল বলতো, পটাশিয়াম কই থেকে আসছে, পটাশিয়াম ওই লেটিন এক ওয়ার্ড থেকে আসছে, ওই কে এ কি টি লেখা, ওই কে মানে নাকি পটাশিয়াম, এটা নাকি পটাশিয়াম লিখছিল। আচ্ছা যাই হোক, দুষ্টামি। ফ্যাক্ট, ফান ফ্যাক্ট, হ্যাঁ। আচ্ছা, আমরা পটাশিয়ামের সর্বশেষ বুঝতে হবে, এখানে কি জানতে চাইছি, সর্বশেষ শক্তি স্তরের, হ্যাঁ, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য। তাহলে পটাশিয়ামের আগে ইলেকট্রন বিন্যাস করি। পটাশিয়াম কত ভাই? 19। তাহলে 1s2, 2s2, 2sp6, 3s2, 3sp6, 18 গেল, 4s1, তাই তো 4s1। তাহলে এই যে আমার সর্বশেষ শক্তি স্তর, এটার জন্য কোয়ান্টাম নাম্বার সেট কি হবে দেখো তো। এখানে n এর মান কত ভাই? n এর মান 4। l এর মান কত হবে? যেহেতু s অরবিটাল, l এর মান হবে 0। m এর মান কত হবে? প্লাস মাইনাস 0 মানে তো 0। s এর মান কত হবে? প্লাস হাফ অথবা মাইনাস হাফ। শেষ। কুয়েস দেখো তো, 4 4 4 4 দুইটা আছে, 4 আর 0, 4 আর 1 তো হবে না, তাহলে 4 0 আছে এই যে এখানে, 4 0 আছে এখানে। বুঝছেন? বুঝছেন? তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে কিন্তু ভাই প্রশ্ন আসবেই, কোয়ান্টাম নাম্বার থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এটা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? তাহলে এগুলা পারা লাগবে, হ্যাঁ। পরে আসো, ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম নাম্বারের মান। ম্যাগনেসিয়াম, এটাও তো ইজি জিনিস, ঝটপট আনসার করো। একই টপিকের কয়টা কোশ্চেন দেখালাম, না পারলে তো আনসার দেবো। ম্যাগনেসিয়াম 12, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2sp6, 3s2, কত হইল? 12 হয়ে গেল। এখন একটা কথা দেখো, এইটুকু কি 10টা না? 10 মানে কি নিয়ন না? নিয়ন এভাবে লেখা যায় ইলেকট্রন বিন্যাস, নিয়ন দিয়ে থার্ড ব্র্যাকেট 3s2, বুঝাইতে পারলাম? তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে 3s, এটা। তাহলে এটার জন্য কি হবে ভাইয়া বলো তো? এটার জন্য হবে n এর মান কত হবে? n এর মান হবে 3, l এর মান কত হবে? যেহেতু s অরবিটাল 0, m এর মান কত হবে ভাইয়া? 0, s এর মান হবে প্লাস। তাহলে 300 কই আছে দেখো তো? 300 300, ওই যে পেয়ে গেছি 300, দেখছো? 300, শেষ। 300, বুঝি নাই? হ্যাঁ আন্টি, ওই যে আমার ক্লাসের পর ইয়ে ফার্ম গেটে এসেছি, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইব। ঠিক আছে। 300, এই বুঝি নাই কে লেখছে রে? বাবার রাজকন্যা, কি বুঝেন নাই আপনি? স্পেসিফিক ভাবে বলেন। এই এটা কি বুঝছো? ঘ যে উত্তর হবে, আশা করি বুঝছেন, একদম ইজি। এই কনসেপ্টের আরেকটা মজার প্রশ্ন, নিচের কোন কোয়ান্টাম সেটে প্রযোজ্য বা গ্রহণযোগ্য, কোনটি সত্য সেটা জানতে চাইছি, হ্যাঁ। কোনটি সত্য, উত্তর দেখাতে কি হবে? যদি এরকম প্রশ্ন থাকে এলিমিনেট করবো। দেখো, যে কনসেপ্ট শিখছি, n এর মান যদি 1 হয়, l এর মান কি 0 হইতে পারে, m এর মান 0 হইতে পারে, তাহলে এটা আমার উত্তর। ক্লিয়ার? বুঝছো? সত্য, এটা গ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য না কেন দেখো তো, n এর মান 2, l এর মান 1 হইতে পারে, কিন্তু l এর মান যখন 1 হয়ে যাবে, m এর মান তো 2 হইতে পারে না, কারণ দুইটা ইকুয়াল হইতে হবে, তাই এটা হবে না। পরে দেখো, n এর মান 3, l এর মান 0 হইতে পারে, কিন্তু m এর মান তো 2 হবে না, 0 আর 2 কি মিলে? ইকুয়াল তো না, l আর m অবশ্যই সেম হওয়া লাগবে, তাই তো? এবার এখানে আসো, n এর মান 3, l এর মান 2 হইতে পারে, m এর মান 3, দেখো 2 আর 3 সেম না, তো এটাও হইতে পারে না। বুঝছো? উত্তর হবে ক। উত্তর কি ক? 16 উত্তর হবে ক। 15 ডি, হ্যাঁ। 16 কি বলো? 16 হবে কি ক? আ আ আ, ঠিক আছে। পরে আসেন, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অসম্ভব? অসম্ভব নাকি সম্ভব, এটা আগে বুঝতে হবে পরীক্ষা, হ্যাঁ। এটা একটু খেয়াল করে নেবেন। অসম্ভব কোনটা দেখেন, 3 2 2 হইতে পারে, তাহলে এটা সম্ভব, তাহলে এটা আমার উত্তর হচ্ছে না। 4 0 0 হইতে পারে, 3 2 3, এই যে দেখো, l এর মান যখন 2, m এর মান কখনোই 3 হইতে পারে না, এটাই তো আমার ভুল উত্তর, তাহলে এটা হবে আমার উত্তর। কোনটি অসম্ভব? এটা হচ্ছে অসম্ভব। বুঝছো? এই এই দেখো তো, একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে যে 4-5টা কোশ্চেন সলভ করাইলাম, তোমাদের কি একটা ধারণা হয়ে গেছে না কী টাইপের প্রশ্ন হয় আর আনসারের অ্যাপ্রোচটা কীরকম? যদি যদি কোনো পরমাণুর নাম বলে না দেয়, জাস্ট অপশন দেখবা ওই সিকোয়েন্স মিলতেছে কিনা।
এন থেকে এল এর মান 1 কম হবে, এম এর মান এল এর মান ইকুয়াল হবে, এস এর মান প্লাস অফ মাইনাস অফ হবে। যদি এই কনসেপ্টটা বুঝো আর এসপিডিএফ এর জন্য এল এর মান কত কত হয় এটা যদি বুঝো, এই প্যাটার্নের যত প্রশ্ন দেখ না কেন তুমি কি অ্যান্সার করতে পারবা না ভাইয়া? আমরা না ওই মানে অ্যাপ্রোচটাই প্রপার নেওয়া বুঝি না, এর জন্য হচ্ছে আমাদের ঝামেলাটা হয়। এখন তো বুঝছো আশা করি। এই কোয়ান্টাম নাম্বার থেকে 2-3টা প্রশ্ন থাকবেই ভাই, সো একটু কেয়ারফুলি আনসার করবা, কেমন? আচ্ছা, কোয়ান্টাম নাম্বার রিলেটেড মোস্ট প্রবলি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি বললাম, কোনটি আহ্বাও নীতি মেনে চলে? হ্যাঁ, আহ্বাও নীতি মেনে চলে কে? ওই যে শক্তি কার বেশি, শক্তিমান কেমনে বের করে, এন প্লাস এল রোলস, এই রোলসটা দিছে কে? বিজ্ঞানী। এই দ্বারা এখন একটা কোশ্চেন পাইছি, এন প্লাস এল রোলস এটা দিছে কে বলো তো? এই দুইটা থাম্বনেলের পরে এই দুইটা স্লাইড অবশ্যই অ্যাড করবা। নাইম, নেক্সট ক্লাস থেকে ওয়ার্কশপের ক্লাসগুলোতে এই দুইটা এই বলো, কি যেন বলতে চাইছিলাম আপনাদের সাথে, ভুলে গেলাম তো। হ্যাঁ, কথা হচ্ছে এই এই রোলসটা দিছে কে? যদি নাম বলতে পারেন আপনার পুরস্কার আছে। বিজ্ঞানী ম্যান্ডেলিং দিছিল। কে দিছিল? বিজ্ঞানী ম্যান্ডেলিং। তাহলে সূত্রটা কি দিছিল বলতো? এন প্লাস এল রোল, এন প্লাস এল রোলস। এটা দিয়ে একটা অরবিটালের শক্তিমাত্রা বের করি আমরা, এটা দিয়ে একটা অরবিটালের শক্তিমাত্রা বের করি, দিছে বিজ্ঞানী ম্যান্ডেলিং, কেমন? ওকে, শক্তিমাত্রা মিলাই 5 আর দেখো এই চার্ট আবার আসছে, এই চার্ট এল এর মান যখন 0 সেটা এস অরবিটাল, যখন 1 সেটা পি অরবিটাল, যখন 2 সেটা ডি অরবিটাল, যখন 3 সেটা এফ অরবিটাল, তাই তো? ওকে, দেখো তো 5 আর 0 এটার 5, 4 আর পি কত? 5, 4, তাহলে এটা হচ্ছে না, মিলতেছে না, সিকোয়েন্স মিলতেছে না। তারপর দেখো 3s মানে 3, 3p মানে 4, 3d মানে 5, তাহলে এই মিলে গেছে তো। এই যে উত্তর খ, উত্তর খ। বুঝলু? বুঝলু কি বাচ্চারা? বুঝলা? বি, 18 এর উত্তর হবে বি। নামটা কি বলতে পারলো না? ম্যান্ডেলিং। আচ্ছা, আরেকটা কোশ্চেন করব কি তোমাদের? কি আরেকটা কোশ্চেন করব? বলো তো, আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? সবাই ঝটপট আনসার করো। আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? আনসার করো। আউফবাউ কোন দেশের বিজ্ঞানী সেটা আনসার করো। এটা দেখো, হ্যাঁ, এবার এটা আসো। বলতে পারো না আউফবাউ কোন দেশের বিজ্ঞানী? অপশনস দিব, গ্রিক নাকি জার্মান নাকি ইউএসএ? বলো, গ্রিক, এই দুইটার মধ্যে দুইটা অপশন যাও, গ্রিক নাকি জার্মান, বলো। আউফবাউ কোন দেশের বিজ্ঞানী, গ্রিকের নাকি জার্মানের? পোলাপান কমে গেছে, কি করবো আর তোদেরকে নিয়ে। আউফবাউ কোন দেশের বিজ্ঞানী, গ্রিক নাকি জার্মান? জানো না? সবগুলো হচ্ছে গাধা। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, আউফবাউ একটা গ্রিক ওয়ার্ড, হ্যাঁ, গ্রিক ওয়ার্ড। আউফবাউ শব্দের একটা ওয়ার্ড, কোনো বিজ্ঞানী না গাধা, এটা একটা শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে ক্রমান্বয়ে উপরে ওঠা। বিক্ষোভ করলে এই জার্মান লেখছে একজন গাধা, ওর নাম কি? ওটা তো খুঁজছিলাম, নুসাইবা। হে, আহ্বা একটা শব্দ, এটা কোনো বিজ্ঞানীর নাম না। তোমরা এটা জানো না? এইচএসসি শেষ করে ফেললা। আহ্বা একটা ওয়ার্ড, যেটার অর্থ জার্মান ওয়ার্ড, হ্যাঁ, যার অর্থ কি বিল্ডিং আপ। সবাই একজন গ্রিক জার্মান সবগুলা গাথা, মাথার মধ্যে বাড়ি দে নিজেরটা নিজে গাথা। ওকে, আমরা প্রশ্নে আসি। হ্যাঁ, মজা করলাম। আহ্বাও কোনো বিজ্ঞানীর নাম না, এটা একটা শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। রসায়ন বই লেখা আছে, দেখবা আহ্বা রোলসেই যাবা, ওখানে লেখেছে আহ্বা একটা জার্মান ওয়ার্ড, যার মানে হচ্ছে বিল্ডিং আপ। জার্মান নাকি গ্রিক ভুলে গেছি, যে কোনো একটা শব্দ, সেটা সেটা মানে কি বলতো? বিল্ডিং আপ। হ্যাঁ, আচ্ছা, এবার আসি, সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কার? হ্যাঁ, এটা ভালো করে পারা লাগবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হইতে পারে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড, শক্তি রিলেটেড, দুই ধরনের প্রশ্ন হইতে পারে। এখন তোমরা কোনটা আনসার করবা একটু বুঝো। হ্যাঁ, তোমরা আনসার করো, আমি তোমাদেরকে কনসেপ্টটা লিখে দিচ্ছি, তোমরা
ধরো ধরো একজন লোক, কারে দিব ওই নাম দ্বারা একটা ছেলের নাম বের করি, ছেলের নাম একটা ছেলে, বাবার রাজকন্যা, তারপরে আর মানুষ, ছেলে মানুষ কই, নুসাইবা, কমেন্ট রায়হান পাইছি, একটা ছেলের নাম পাইছি রায়হান। ধরো রায়হান একটা কি মগা, রায়হান একটা কি মগা, ওকে। তাহলে মগা রায়হান, মগা। কিন্তু রায়হানের কিউট বউ রায়হানকে রায়হান না ডেকে কি ডাকে বলো তো? রঞ্জন ডাকে। তাহলে মগা রঞ্জন, মগা রঞ্জন। রায়হানের কিউট বউ রায়হানকে রায়হান না ডেকে রঞ্জন ডাকে, বয়শূন্যরও রাখছে, রায়হানের র, রঞ্জনের র রাখছে। রঞ্জন ধরো রায়হানের এক্স, ওই রায়হানের বউয়ের ওই প্রেমিকা ছিল, ওরে ভুলতে পারে না, এজন্য রায়হানকেই সে রঞ্জন ডাকে, মনে রাখো এটা। রায়হান ভাই কিছু মনে করিস না, হ্যাঁ। মগা রঞ্জন, তাহলে রায়হান হচ্ছে এটা, সে মগা লোক, হ্যাঁ। সে কি করে? অতি দৃশ্যমান, অতি দৃশ্যমান, এই কথাটা দ্বারা কি? দৃশ্যমান, অতি দৃশ্যমান মানে বারবার বউয়ের দিকে তাকায়, অতি দৃশ্যমান। তাহলে মগা রঞ্জন অতি দৃশ্যমান, মগা হচ্ছে রঞ্জন লোকটা কি মগা, সে অতি দৃশ্যমান হয়ে বারবার বউয়ের দিকে তাকায়া অবলাকে মারে। ওই মেয়েটার নাম কি? অবলা, অবলা, অবলাকে মারে, পিডায় খালি, হ্যাঁ, মারে। ওকে, শেষ। এটা দিয়ে যদি মনে রাখতে পারো, শেষ। মগারঞ্জন অতি দৃশ্যমান, অবলাকে মারে, শেষ। এটা মানে কি বুঝো? এটা হচ্ছে মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি। তারপর হচ্ছে গাতে হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি। রঞ্জনতে হচ্ছে এক্স রে, এক্স রে। অতিতে হচ্ছে ইউভি, অতি বেগুনি রশ্মি। দৃশ্যমান তো দৃশ্যমানই, দৃশ্যমান। তারপর হচ্ছে অবলা মানে কি? আয়ার, ইনফ্রারেড রে। মাতে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রেতে হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। ক্লিয়ার? তাহলে এটা যদি মনে রাখতে পারি এই সিকোয়েন্সটা, তাহলে আমার কি হবে? এই সিকোয়েন্স যদি মনে রাখতে পারি, এই উপর থেকে যত নিচে যাব আমি, তার ল্যামডার মান বৃদ্ধি পাবে। ল্যামডা কি? বৃদ্ধি পাবে, ল্যামডা বৃদ্ধি পাবে। তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও ওয়েভের। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? মহাজাগতিকের। এখন আমরা ই এর সাথে ল্যামডার কি সম্পর্ক পড়ছি ভাই? 1/λ, ইনভার্সলি প্রপোর্শনাল পড়ছি। ই এর সাথে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক পড়ছি? সমানুপাতিক পড়ছি। ই এর সাথে ফ্রিকোয়েন্সি বার বা তরঙ্গ সংখ্যার কি সমানুপাতিক সম্পর্ক পড়ছি। তাহলে এখান থেকে আমি যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ল্যামডার মান কি? কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তির মান কম। তাহলে আমি কি লিখতে পারি? যখন আমি ল্যামডা মিনিমাম পাবো, তখন আমি কি পাবো? ই পাবো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। অথবা তখন আমি নিউ বারও কি পাবো? ম্যাক্সিমাম পাবো। অথবা ল্যামডা যখন আমি ম্যাক্সিমাম পাবো, তখন আমি ই পাবো মিনিমাম, এবং আমি নিউ বারও কি পাবো? মিনিমাম পাবো। বুঝাইতে পারলাম? প্রশ্নে জানতে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রকার, ক্ষুদ্রকে মহাজাগতিক গামা, এগুলা কি আছে? মহাজাগতিক রশ্মি প্রথমেই আছে, দেখছো? সবচেয়ে ক্ষুদ্র এটা। তাহলে এটার কি? এটার হচ্ছে ল্যামডার মান কি? ল্যামডার মান হচ্ছে মিনিমাম, ল্যামডার মান মিনিমাম, এবং শক্তি ই কি? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, এবং নিউবার তরঙ্গ সংখ্যাও কি? ম্যাক্সিমাম। বুঝাইতে পারলাম? এই কনসেপ্ট কি ক্লিয়ার কিনা একটু জানাবা। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাবা। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছো? এই মগারঞ্জনরা বুঝছো কি? এ রায়হান ভাই, তোমাকে পেট বেচে পচাইছে আমি তো জানি না, ভুলে গেছিলাম, সরি। এটা পচানো না রে ভাই, তুমি বুঝো একটা জিনিস। তুমি একটা লোক, তোমার নাম মগা, তোমার বউয়ের নাম হচ্ছে অবলা, তোমার বউয়ের এক্সের নাম ছিল হচ্ছে রঞ্জন, তোমার বউ তোমাকে তোমার রায়হান নাম কেটে তোমাকে রঞ্জন নামে ডাকে। অনেক বড় কিছু ভাই। আচ্ছা যাই হোক, একটু মজা করছি, হ্যাঁ, কষ্ট পাইছি না। ইনশাল্লাহ এটা ভুল হবে না, আশা করি। রায়হানের অন্তত এটা ভুল হবে না। আর সবার ভুল হইলো, রায়হানের যদি ভুল হয়, এত পচানি খাওয়ার পর যদি ভুল করে, ওরে আর কি বলা যাইতে পারে। আশা করি বুঝছেন। জানাবেন একটু বুঝছেন কি না। এইগুলা পরীক্ষা আসে না, তোমার কলেজের পরীক্ষা পাও নাই, এগুলো শিখো নাই, এগুলো তো শেখা উচিত। আসো এবার সামনে, হ্যাঁ। এবার আসো ওই যে কি নিয়ে কথাবার্তা বলবো, ওই যে এই সিরিজ নিয়ে, হ্যাঁ, সিরিজ নিয়ে কথাবার্তা বলবো। প্রশ্নের উত্তরটা করো, আমি হচ্ছে একটু পড়াশোনা করাই আগে তোমাদেরকে, হ্যাঁ। একটু আমরা পড়াশোনা করি, দেখি আমরা পড়াশোনা পারি কিনা। কি আর করা যাবে, না পারলে একটু তাও তো ট্রাই করি।
ওহ আল্লাহ, 1 2 কি হইলো? রায়হান ছোট্ট বন্ধু, তুমি রাগ করিও না কেমন, একটা ফান ফ্যাক্ট ছিল। ওকে, 1 2 3 4 5 6, একটু মনোযোগ দিবা, হ্যাঁ একটু মনোযোগ দিবা, মনোযোগ দিলে একদম ইজি হয়ে যাবে। যদি অসীম থেকে একটা রশ্মি ইলেকট্রন 1 নাম্বার শক্তি স্তরে আসে, এখান থেকে আসতে পারে, হ্যাঁ এখান থেকেও তো আসতে পারে, হ্যাঁ এখান থেকে আসতে পারে না, পারে তো, এখান থেকে হ্যাঁ পারে, এখান থেকে পারে, আর কি পারে না, আর পারে না। যদি সবাই 1 নাম্বার শক্তি স্তরে আসে, যে সিরিজ তৈরি হয় সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। কি সিরিজ? লাইম্যান সিরিজ। ওকে, লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর মান অলওয়েজ কত ভাই? 1, এটা ফিক্সড, এটুকু ফিক্সড। ক্লিয়ার? এটা বুঝছো? এটা বুঝছো? এটা ফিক্সড। পরে আসো, যদি ইলেকট্রন অসীম থেকে 2 নাম্বার শক্তি স্তরে আসে, কোথায়? 2 নাম্বারে। এখান থেকে তো 2 নাম্বার আসতে পারে, আসতে পারবে না কেন? এখান থেকে আসতে পারে, আসতে পারবে, এখান থেকে আসতে পারবে, পারবে, এখান থেকে পারবে। যদি সবাই 2 নাম্বার শক্তি স্তরে আসে, যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে কি বলা হয়? বামার সিরিজ। বামার সিরিজ। আর বামার সিরিজের জন্য n1 এর মান অলওয়েজ কত? 2। এটাও কি ফিক্সড? এটা কি ফিক্সড? ক্লিয়ার? এবার আসো, ইলেকট্রন যদি অসীম থেকে 3 নাম্বার শেলে আসে, 3 নাম্বার শেলে, এখান থেকে আসতে পারে, হ্যাঁ আসতে পারে, কেন পারবে না? এখান থেকে পারে। যদি সবাই 3 নাম্বার শেলে আসে, 3 নাম্বার শেলে আসে, তাহলে যে সিরিজটা পাবো সেটাকে বলা হয় প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন সিরিজের জন্য n1 এর মান অলওয়েজ 3, এটা ফিক্সড। এই অংশটাকে ফিক্সড। কেমন? ওকে, এখন আসো, ইলেকট্রন যদি অসীম থেকে 4 নাম্বারে আসে, কি হইলো কথাগুলো? কি হইল? 4 নাম্বারে আসে, ইলেকট্রন এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। যদি এরকম হয় জিনিসটা, কি যে করি, তাহলে এটা কি বলা হবে? লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট সিরিজ। 5 আসলে ফুন্ড এভাবে চলতে থাকবে। ব্র্যাকেটের জন্য n1 এর মান অলওয়েজ কত? 4, এটা ফিক্সড। এভাবে চলতে থাকবে। কেমন? এই কয়েকটা দেখলে হয়ে যাবে। তাহলে দেখো, অসীম দূরত্ব থেকে শক্তি হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হইল, তাহলে রশ্মিটি কোন সিরিজভুক্ত? চতুর্থতে আসছে ব্র্যাকেট সিরিজ। কি সিরিজ? ব্র্যাকেট সিরিজ। বোঝা গেল? এই বাচ্চারা বুঝছেন? ব্র্যাকেট সিরিজের। আর 5-এ আসলে ফোন সিরিজ। এভাবেই চলতে থাকবে, এই লোক এভাবেই চলতে থাকবে। আপনারা কি বুঝতে পেরেছেন? ব্র্যাকেট সিরিজ। অসংখ্য ধন্যবাদ। এবার আসো সামনে। একটি লবণ শিখা পরীক্ষার ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে ধাতব মৌলটি কি হইতে পারে? ইটের মতো লাল শিখা পরীক্ষা ইটের মতো লাল বর্ণকে প্রদর্শন করে। যারা আমার শিখা পরীক্ষার ভিডিও দেখো নাই, এডুকেশন পেজ থেকে দেখে নিবা। কেমন? আচ্ছা বলি, ইটের মতো লাল। আচ্ছা তোমাকে বুঝাই, হ্যাঁ। কার কেএফসির চিকেন ফ্রাই পছন্দ? কেএফসি থেকে অনেকে তো বিএফসির পছন্দ, হারফি পছন্দ, কেএফসির টাকার পছন্দ, আমার পছন্দ স্পেশালি, হ্যাঁ। তো আমরা কি করি যখন চিকেন ফ্রাইটা খাই, বিশেষ করে লেগ পিস যখন খাই, কি করি বলো তো? প্রথম তো ওই নর্মাল মাংসটা খাই, খাওয়ার পর কি করি, ওই হাড্ডিটারে চাবাই। ওই প্রথমে একটা কীরকম হোয়াইট কালারের একটা থাকে না, ওই কচকচ হয়, ওইটা খাই। ওইটা খাওয়ার পর যখন কী করি, ওই হাড্ডিটারে ফাটায় ভিতরে আবার চাবাই না, তখন কি খেয়াল করছো ওই যে কীরকম একটা রেডিশ কালারের কিছু একটা বের হয়, যেটাকে আমরা সো কল্ড ক্যালসিয়াম বলি, মনে আছে? বুঝছো ঘটনা? তাহলে ক্যালসিয়াম কীরকম লাল, ওই হাড্ডির ভিতরে যেটাকে আমরা ক্যালসিয়াম বলি, ওইটা কি অ্যাকচুয়ালি লাল? না, একটু লালের মতো অন্য কিছু না, ইটের মতো লাল, হ্যাঁ। তাহলে ইটের মতো লাল কি হবে বলো তো? এখানে বলছে ইটের মতো লাল, কোন যৌগটা? ইটের মতো লাল হবে ক্যালসিয়াম। বুঝছো? একদম ইজি। এই গল্প, ক্যাপসির গল্প মনে রাখবা, তাহলে শেষ। ইটের মতো লালকে ক্যালসিয়াম, ক্যালসিয়ামটাকে ইটের মতো লাল। ভাইয়া এক্সামে কমন না পড়লে কি করব? এক্সামে কেন কমন পড়বে না বলো ভাইয়া? অবশ্যই এক্সামে কমন পড়বে যদি তুমি ভালো করে পড়াশোনা করে যাও। তোমার কি মনে হয় যে এক্সামে কোনো কিছু বইয়ের বাইরে থেকে দেয়?
তুমি আমাকে লাস্ট 20 বছর না, তুমি লাস্ট 10 বছরের কোশ্চেন কখনো অ্যানালাইসিস করছো ভাইয়া? করে কি দেখছো যে এখানে কোন টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে? এমন একটা প্রশ্ন দেখাইতে পারবা যেখানে হচ্ছে ওই বর্ণালী রিলেটেড প্রশ্ন হয় নাই, দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন হয় নাই, আয়ন শনাক্ত রিলেটেড প্রশ্ন হয় নাই, আর হচ্ছে ওই যে শক্তি টক্তি রিলেটেড প্রশ্ন হয় নাই? তাহলে এই 5টা টপিক 6টা টপিক যদি বিগত 10 বছর যাবত আসতে পারে কোশ্চেন, তোমার সময় কেন আকাশ থেকে কোশ্চেন দিবে বলো তো ভাইয়া? কেন কমন পড়বে না? পড়বে ভাই, একটু ভালো করে পড়লেই পড়বে। আচ্ছা আসো, নিচের কোন আয়নটি ন্যাসলার দ্রবণের সাহায্যে বাদামি বর্ণ দেখাব করে? ন্যাসলার দ্রবণ দিয়ে কারে শনাক্তকরণ করা হয়? আয়ন শনাক্তকরণের মধ্যে অ্যামোনিয়াম আয়নকে ন্যাসলার দিয়ে করা হয়। অ্যামোনিয়াম আয়নকে ন্যাসলার দিয়ে করা হয়। তোমাদেরকে এটার একটা শর্টকাট দেখাই দেবো কিভাবে মনে রাখবা। এটাকে একটা শর্টকাট দেখাই দেবো কিভাবে মনে রাখবা, চলো দেখাই দিই। হ্যাঁ, কি আর করব বাচ্চা কাচ্চা তোমরা, অ্যালুমিনিয়াম 3+, তারপর আর কি যেন আছে, ক্যালসিয়াম 2+, তারপর কি আছে, Fe2+, Fe3+, এবার লিখার একটা সিকোয়েন্স কারণ আছে আমার। হ্যাঁ, জিঙ্ক 2+, কপার 2+। হ্যাঁ, এই যে ক্যাটায়নগুলো আছে সবগুলো ক্যাটায়নকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করতে পারি জানো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আইডেন্টিফাই করা যেতে পারে। ওকে, তারপরে আসো ডি ব্লকের যে কয়েকটা আছে, এই যে ডি ব্লকের যেই সবগুলো আছে এই সবগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। কি দিয়ে? পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4 FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে। তারপরে হচ্ছে এই জি কপার ব্যতীত বাকি যে 3টা ডি ব্লকের আছে, মানে 2টা টোটাল, আয়রন মানে ফেরাস ফেরিক আর হচ্ছে জিঙ্ক, এই 2টাকে আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড দিয়ে করতে পারি, K3 FeCN6 ফেরিসায়ানাইড। ক্লিয়ার? শুধু আয়রন, ফেরাস এবং ফেরিককে আবার করতে পারি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, NH4CNS, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে। শেষ হয়ে গেল। এইবার হচ্ছে ক্যালসিয়ামকে স্পেসিফিক্যালি করা যায় অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটের সংখ্যাটা বুঝতে হবে, NH4C2O4। কেমন? এটার স্ট্রাকচারটা কীরকম? অ্যামোনিয়াম অক্সালেটের স্ট্রাকচার মনে রাখা লাগবে। প্রথমে 2টা অ্যামোনিয়াম আয়ন লিখবা। হ্যাঁ, অ্যামোনিয়াম আয়ন পরীক্ষা আসলে কিন্তু অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার দিতে হবে। অ্যামোনিয়াম আয়ন, এখানে একটা অক্সিজেন দিবা, এখানে একটা অক্সিজেন দিবা। যেহেতু এখানে 2টা পজিটিভ, নিউট্রাল করার জন্য আমার 2টা নেগেটিভ সাইন লাগবে। তাহলে এই অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ সাইন, এই অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ সাইন। তাহলে অক্সিজেন তো আরেকটা হাত আছে, আরেকটা হাত দিয়ে কার্বনকে ধরবে। এই অক্সিজেন আরেকটা হাত আছে, কার্বনকে ধরবে। কার্বনের তো 4টা হাত, নিজেদেরকে একটা দিয়ে ধরবে, আর ডাবল বন্ডে একটা অক্সিজেন, ডাবল বন্ডে একটা অক্সিজেন। এই হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত। ক্লিয়ার হয়ে গেল। পরে আসো সোডিয়াম। সোডিয়ামকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, K2H2SB2O7, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দিয়ে আমি আইডেন্টিফাই করব। আর যেটা এখন প্রশ্ন আসছিল, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন এটা কি দিয়ে? ন্যাসলার দ্রবণ, ন্যাসলার দ্রবণ, ন্যাসলার দ্রবণ দিয়ে আয়ন শনাক্তকরণ করব। এই হচ্ছে আমার ক্যাটায়নগুলো। হ্যাঁ, সব ক্যাটায়ন। আর 3টা অ্যানায়ন আছে আমাদের বই। অ্যানায়ন আছে কয়টা? 3টা। একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে সালফেট, একটা হচ্ছে কার্বনেট, এই 3টা আছে। এই ক্লোরাইডকে আইডেন্টিফাই করা হয় সিলভার নাইট্রেট দিয়ে, সিলভার নাইট্রেট দিয়ে। সালফেট এবং কার্বনেট 2টাকে আইডেন্টিফাই করা হয় বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট দিয়ে। 2টার ক্ষেত্রে কি তৈরি হবে? বেরিয়াম সালফেট, আর এখানে তৈরি হবে বেরিয়াম কার্বনেট। এখন 2টাই কি সাদা দক্ষেপ? 2টার সাথে যদি HCl এর রিঅ্যাকশন ঘটাও, যেখানে রিঅ্যাকশন হবে না সেটা সালফেট, আর যেখানে রিঅ্যাকশন হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে সেটা কার্বনেট। বুঝছো? যেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা কার্বনেট, আর যেখানে রিঅ্যাকশনটা আর হবে না, সাদা দক্ষেপই থাকবে, সেটা সালফেট। ভাইয়া বুঝি নাই, এ কি বুঝে নাই? এই বেকুব কি বুঝে নাই? কি বলছে? MCQ এর ক্লাস কয়দিন নিয়েন, পরে CQ ক্লাস নেন? ওকে, ঠিক বলছেন ভাইয়া, বুঝি নাই। কি বুঝো নাই ভাইয়া সেটা একটু আমাকে বলো। বুঝাতে পারছি? আশা করি বুঝছো। এবার এই প্রশ্নে আসো। ও এটাই তো পড়াইছিলাম না, ওই যে ন্যাসলার দ্রবণ দিয়ে কী শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়াম আয়ন। ওকে, ন্যাসলার দ্রবণ অ্যামোনিয়াম আয়ন, ন্যাসলার দ্রবণ অ্যামোনিয়াম আয়ন। বুঝলা? এই হচ্ছে টোটাল ওভারঅল আয়ন শনাক্তকরণ। পরে আসো রিডবার্গ ধ্রুবক RH যদি হয় হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের
দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন বামার সিরিজের দ্বিতীয় লাইন এটা কোনটা, সিরিজগুলো যে দেখাইছিলাম মনে আছে, দেখো তো বামার সিরিজের দ্বিতীয় লাইন কোনটা, এটা হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজের 1 নাম্বার লাইন হচ্ছে এটা, 2 নাম্বার লাইন হচ্ছে এটা, তাহলে 2 নাম্বার লাইনটা কই থেকে আসছে দেখো তো, 4 থেকে আসছে, তাই না? তো এখন যদি 100তম লাইন বলে তখন কি করব, সো এটার একটা সূত্র ডেভেলপ করে ফেলি আমরা। হ্যাঁ, সিরিজের তম লাইন কি বললাম, সিরিজের তম লাইন বামার সিরিজ যখনই বলছে, যখনই বামার সিরিজ বলছে, বামার সিরিজের জন্য n1 এর মান অলওয়েজ 2, এটা ফিক্সড হয়ে গেছে কেমন, কিন্তু আমার লাগবে n2, তাহলে বামার সিরিজের তো আমি n2 ইজিকলস টু কি জানি, তম লাইন, তাই তো, n1 প্লাস তম লাইন, যে কোনো সিরিজের জন্য n1 প্লাস তম লাইন, যে কোনো সিরিজের জন্য n2 ইজিকলস টু কি n1 প্লাস তম লাইন। তাহলে যেহেতু বামার সিরিজ বলছে n2 এর মান কত হবে, n1 এর মান কত বামার সিরিজের জন্য 2, আর কততম লাইন বলছে, সেকেন্ড লাইন 2 ইজিকলস টু 4। এখন যে মান বসাই দেব, সূত্র কি, 1/λ ইজ ইকুয়াল টু RH z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। শেষ, এইগুলোই তো সিকিউ। যেহেতু হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বলছে z এর মান 1, তো z এর মান বসানো লাগবে না, তাহলে RH থাকলো, এই পাশে হচ্ছে 1/n1 এর মান কত, 2 স্কয়ার মানে 4, এখানে হচ্ছে 4 স্কয়ার মানে 16, ক্লিয়ার। তো এখানে সিম্পলিফিকেশন করো RH, তাহলে এখানে 16, এখানে থাকতেছে 4 মাইনাস 1, তাহলে 3RH ডিভাইডেড বাই 16, এটা কি 1/ল্যামডার মান। কিন্তু আমরা জানতে চাইছি কি দেখো তো, লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডার মান জানতে চাইছি, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে, 16 ডিভাইডেড বাই 3RH, এটাই হচ্ছে আমার উত্তর। বুঝাইতে পারছি কি কাচ্চা বাচ্চারা, বুঝাইতে পারছি? এটা বুঝছো? পরে আসো, গ্লোবাল সল্টের সংকেত কোনটা, গ্লোবাল সল্টের সংকেত কি, সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি। শেষ, এটা আমার সময় আর্মি মেডিকেল পরীক্ষা আসছিল, গ্লোবাল সল্টের সংকেত সোডিয়াম সালফেট ইনটু 10 অণু পানি। বেরিয়াম নাইট্রেট দ্রবণ দ্বারা কোন অ্যানায়ন শনাক্তকরণ করা হয়, এখন দেখাইছি বেরিয়াম নাইট্রেট দিয়ে সালফেট আর হচ্ছে কার্বনেট শনাক্তকরণ করা হয়, কার্বনেট আর হচ্ছে সালফেট, এই যে কার্বনেট আর হচ্ছে সালফেট শনাক্তকরণ করা, বেরিয়াম নাইট্রেট দিয়ে কার্বনেট এবং সালফেট। যদি কেউ না পারো গাধাগুলো, এই যে দেখ বেরিয়াম নাইট্রেট, এই যে দিয়ে কার্বনেট এবং সালফেটকে শনাক্তকরণ করা হয়। পড়ার বাইরে কিচ্ছু রাখি নেই ব্রো। যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত হবে, এই যে কিভাবে শর্টকাটে বের করে, অ্যালুমিনিয়াম কয়টা আছে, একটা, তাহলে 1 আমার উপরে আমি, হাইড্রোক্সিল কয়টা আছে, 3টা, 3 এর উপরে 3, মানে আমার উপরে আমি, তোমার উপরে তুমি, দ্রাব্যতা মানে কি, এস এর উপরে কি যাবে, আমি প্লাস তুমি, 1 প্লাস 3, তাহলে 27 s টু দি পাওয়ার 4, কই আছে দেখো তো, 27 s টু দি পাওয়ার 4, ক্লিয়ার। আমার উপরে আমি, তোমার উপরে তুমি। এই বেকু, আমি মেডিকেলে পড়ি না, আমি জাহাঙ্গীরনগরে ফার্মেসিতে পড়ি, মেডিকেলে কুমিল্লা আর্মি মেডিকেল আসছি, কিন্তু ওখানে যাই না, জাহাঙ্গীরনগরে আমি 8ম হয়েছিলাম, পরে হচ্ছে ওখানে ফার্মেসি পাইছি, ওখানে চলে গেছি। আচ্ছা যাই হোক, এটা গেল, পরে আসো কোন প্রক্রিয়ায় এটা থেকে এটা তৈরি হয়, এই আল্লাহ তেজস্ক্রিয়তা, আবার এটা গরু ছাগল মিলাবা, গরু ছাগল। কে আপনি, আমার চিনা লাগবে না, ক্লাস কর গাধা, এতদিনে এই এডুকেশনে পড়াশোনা করে আমার চিনা না, বেকুব। আচ্ছা দেখো, থুরিয়া থেকে কি কি হচ্ছে, TH, এটার ভর সংখ্যা 234 আর হচ্ছে 90, এখান থেকে তৈরি হচ্ছে কি দেখো 234 আর 91, দেখো তো ভর সংখ্যার চেঞ্জ হয়েছে না, ভর সংখ্যা চেঞ্জ হয়ে যায়, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাইছে, তাহলে কি ইমিশন হয়েছে বলো তো, বিটা ইমিশন। উত্তর কি হবে, বিটা ইমিশন। মনে রাখবা আলফা ইমিশন কখন হবে, আলফা ইমিশন হবে তখন যখন ভর সংখ্যা 4 কমবে, কি বললাম, ভর 4 কমবে, প্রোটন 2 কমবে, এর হচ্ছে আলফা কণা যখন ইমিশন হবে, কেমন। আর বিটা কণা যখন ইমিশন হবে তখন কি হবে, বিটা কণা যখন ইমিশন হবে তখন ভর সেম কিন্তু প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, প্রোটন 1 বাড়বে, তখন কি বিটা কণা ইমিশন। আর গামা কণা ইমিশন হলে কিছুই চেঞ্জ হয় না। তাহলে দেখো এখানে ভর সংখ্যা সেম,
কিন্তু প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে, তাহলে কি বিটা ইমিশন। তাহলে কি বিটা ইমিশন। বুঝাইতে পেরেছি? বিটা ইমিশন। আর কি কিছু আছে? আর তো কিছু নাই। শেষ আজকের ক্লাস এই পর্যন্তই। যা যা পড়াইলাম কোনো কি বুঝছেন না এরকম পাইছেন? বুঝেন না এরকম পাইছেন? ভাইয়া কোশ্চেন নাম দিয়ে বলো। আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ইসরাত রিয়া। বাবার রাজকন্যা আমি মানুষ। আচ্ছা তোমরা নিজেরা নিজেরা কমেন্টে আবার ঝগড়া কইরো না। মেয়েরা এমনিতে একটু বেশি ঝগড়া করে, যদিও তোমরা কইরো না ছেলেরা। ওই রায়হান মিয়া, তোমার বউকে তুমি সামলাও মিয়া। ওই মগা রঞ্জন যখন তোমাকে আবার পিটাবে তখন তো ঝামেলা, তাই না? আচ্ছা, ফান ফ্যাক্ট, তোমরা কি আমার ক্লাস বুঝছো? ভাল লাগছে? আমরা আজকের ক্লাসটাকে এইটুকুই রাখলাম, কেমন? অনেক সময় হয়ে গেছে, নেক্সট দিন দেখা হবে। আজকে কি ক্লাস নিলাম? ওয়ার্কশপ 1, ক্লাস 1 কেমিস্ট্রি, তাই না? ওয়ার্কশপ ক্লাস 1 কেমিস্ট্রি ফার্স্ট, চ্যাপ্টার 1। আর কোনো কোশ্চেন আছে? সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ওই পর্যন্ত সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।